লেখিকা সুমনা চট্টোপাধ্যায়ের সুখের হাসি। এটি কিন্তু প্রথম পর্ব নয়, সমস্ত পর্বকে একসাথে করে একটি গল্পে রূপান্তরিত করা হয়েছে। তাহলে শুরু করা যাক আজকের গল্প। গিজার চালিয়ে গরম জল রেডি করে রেখেছে সঞ্চারী। তারপর যথারীতি তোয়ালে, পাজামা, পাঞ্জাবি সব কিছু হাতের কাছে সাজিয়ে রাখলো। সঞ্চারী জানে ইউনিভার্সিটি থেকে ফিরে সন্দীপ এইটুকু যত্ন আশা করে তার কাছে। সন্দীপ ব্যানার্জি কল্যাণী ইউনিভার্সিটির ইংরেজি সাহিত্যের প্রফেসর। সন্দীপ ব্যানার্জির বাড়ি ব্যারাকপুরে বিটি রোডের কাছে। ক্লান্ত হয়ে বাড়ি ফেরার পর যখন সঞ্চারী সন্দীপের হাতে তোয়ালে এগিয়ে দেয়, তখন সন্দীপের মুখে তৃপ্তির আলো পড়ে। চোখের ভাষায় সুখের হাসি দিয়ে সন্দীপ প্রকাশিত করে সঞ্চারীর প্রতি তার কৃতজ্ঞতাবোধ। ডিম ফেটিয়ে তাতে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিয়ে ডিম টোস্ট করার প্রাথমিক প্রস্তুতি সম্পূর্ণ করে রেখেছে সঞ্চারী। ফ্রিজে চিজ রাখা আছে। সন্দীপ ঘরে ঢুকতেই তোয়ালেটা সন্দীপকে এগিয়ে দিল সঞ্চারী। কিন্তু আজ সন্দীপের মুখে হাসি ফুটল না। সঞ্চারী ভাবল, নিশ্চয়ই কর্মস্থলের কাজের চাপ অথবা কোনো অশান্তি আজ সন্দীপের মন অধিকার করে আছে। সঞ্চারী বলল, আজকে চিজ দিয়ে টোস্ট অমলেট বানিয়ে দেব, সঙ্গে কফি দেব তো? সন্দীপ অন্যমনস্কভাবে উত্তর দিল, আচ্ছা ঠিক আছে, তাই দিও। এই খাবারটা সন্দীপের অত্যন্ত প্রিয়। তথাপি সঞ্চারী দেখল চিজ দিয়ে ডিম টোস্ট খাবার কথা শুনেও সন্দীপের কোনো ভাবান্তর হলো না। ছুটে এসেছে সন্দীপ আর সঞ্চারী 4 বছরের ছেলে গাবলু। গাবলু তার বাবার হাত ধরে বলল, বাবা, আজ আমি অনেক ড্রয়িং করেছি, তুমি চেঞ্জ করে এসো, তারপর দেখাবো। সঞ্চারী দেখল গাবলুর কিচিরমিচির অস্তিত্ব সন্দীপের এতটুকু ভাবান্তর ঘটাতে পারল না। সঞ্চারী গাবলুর হাত ধরে টানল। গাবলু সোনা, বাবা তো এখন ভীষণ টায়ার্ড, তুমি যাও, ড্রয়িং করে রাখো, বাবা পরে সব দেখবে। সন্দীপ বাথরুমে ঢুকে গেল। সঞ্চারী রান্নাঘরে গিয়ে সব বানিয়ে প্লেটে সাজিয়ে ট্রের ওপরে রাখল। তারপর ট্রে হাতে করে ড্রয়িং রুমে আসার সময় সন্দীপের চোখে চোখ পড়ল। সন্দীপ তখন তাদের শোবার ঘরে ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছে। সঞ্চারীর মনে হলো সন্দীপের চোখে কেমন যেন একটা অস্বস্তির দৃষ্টি। সঞ্চারীর শাশুড়িমা এখন ড্রয়িং রুমে টিভি সিরিয়াল দেখতে ব্যস্ত। একজন নায়ককে কেন্দ্র করে দুই বোনের প্রতিদ্বন্দ্বিতা চরমে উঠেছে। নায়ক আকৃষ্ট ছোট বোনের প্রতি, কিন্তু বড় বোন হার স্বীকার করতে মোটেই প্রস্তুত নয়। ভালোবাসা যে হার জিতের খেলা নয়, জোর করে যে কারো মন পাওয়া যায় না, সে কথা ওই অর্বাচীন বড় মেয়েকে হাজারবার বুঝিয়ে অথবা শাসন করেও তার বাবা মা কেউ পরিস্থিতি আয়ত্তে আনতে পারছে না। চিজ টোস্ট অমলেটে কামড় বসিয়ে সন্দীপ শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে টিভি স্ক্রিনের দিকে। সঞ্চারী সেদিকে তাকিয়ে একটু ইতস্তত করে বলল, কিছু হয়েছে গো? মনে হচ্ছে কিছু একটা নিয়ে তুমি খুব চাপের মধ্যে আছো। সন্দীপ বলল, সব বলছি। সন্দীপের মা ইরা ব্যানার্জি বললেন, এই, তোরা এখন এখানে বসে বকবক করবি না, নিজেদের ঘরে গিয়ে কথা বল। এবার এতক্ষণে মায়ের কথা শুনে হেসে ফেলেছে সন্দীপ। হ্যাঁ, ঠিক কথা সঞ্চারী, তোমাকে কতবার বলতে হবে বলো তো যে মায়ের টিভি দেখার সময় ঘরে পিনপতন নিস্তব্ধতা বজায় রাখতে হবে? ইরা দেবী বললেন, হ্যাঁ বলে যা, তোরা কথা বলে যা। একটু আগে তোর বাবা আমার মাথা খাচ্ছিল, তিনি এখন আমাকে মুক্তি দিয়ে ঘুরতে বেরিয়েছেন, এবার তোরা চালিয়ে যা। কি যে এত টিভি সিরিয়ালের প্রতি আকর্ষণ শাশুড়ির, ভেবে পায় না সঞ্চারী। তবে একদম প্রথমে যেহেতু প্রশ্নটা সেই করেছে, তাই বেগতিক দেখে সে ঘর থেকে পালিয়েছে। ইরা দেবী চা খেতে খুব ভালোবাসেন। সঞ্চারী ভাবল শাশুড়ির জন্য একটু চা করে নিয়ে আসবে, সঙ্গে চিড়ে আর বাদাম ভাজা। চিড়েটা শুকনো খোলায় ভেজে তার উপর অল্প কয়েকটা বাদাম ছড়িয়ে দেয় সঞ্চারী। শ্বশুরমশাই আর শাশুড়ির দুজনেরই হাই কোলেস্টেরল ধরা পড়েছে। চোখের কোণে সাদা দাগ দেখে রক্ত পরীক্ষা করিয়েছিল সন্দীপ। সেই থেকে ডিম, মাংস, তেল, ঝালের রান্না তাদের দেয় না সঞ্চারী। চিংড়ি অথবা কাঁকড়া দেবার তো প্রশ্নই ওঠে না। চাটা একটু বেশি করেই করল সঞ্চারী। শ্বশুরমশাই সুব্রত ব্যানার্জি হয়তো এখনই এসে পড়বেন। সঞ্চারী রান্নাঘরের কাজ শেষ না হতেই দরজায় বেলের শব্দ হলো। গাবলু দৌড়ে আসছে, কিন্তু দরজার উঁচু ছিটকিনি নাগাল পাবে না গাবলু, তাই দরজা খোলার জন্য সঞ্চারী এলো। দরজা খুলতেই সুব্রতবাবু বললেন,
তুই আমার চাটা ঘরে দিয়ে যাস, ওনার টিভি রুমে আমি এখন ঢুকছি না। ভাবছি শরৎচন্দ্রের চরিত্রহীন উপন্যাসটা আবার শুরু করব, বুঝেছিস? সঞ্চারী হাসল। বাবা, চায়ের সঙ্গে আজ চিড়ে ভাজা আছে। সুব্রতবাবু খুশি হলেন, বললেন, হ্যাঁ রে, খুব ভালো করেছিস। হেঁটে আসার পর একটু খিদেও পেয়েছে। বাবা নিজের ঘরে আরাম কেদারায় বসে বই পড়ছেন, মা যথারীতি টিভির সামনে। গাবলু তার ড্রয়িং খাতায় এক মনে যাচ্ছে তাই রং ঘষে চলেছে। গাছে সবুজের সঙ্গে খানিকটা নীল রং দিয়ে দিয়েছে। গাবলুর হাতের কারসাজিতে আকাশের নীলের সাথে লাল রং মিলে মিশে যাচ্ছে। এই রকম অদ্ভুতরে রং করে বেশ একটা পরিতৃপ্তি বোধ করে গাবলু। সন্দীপকে কোথাও খুঁজে না পেয়ে সঞ্চারী নিশ্চিত হলো সে নিশ্চয়ই ছাদে উঠেছে। সন্দীপ যখনই কোনো মানসিক চাপের মধ্যে থাকে তখনই সে ছাদে চলে যায়। ছাদে গিয়ে সীমাহীন আকাশের দিকে তাকিয়ে থাকে। আকাশের ব্যাপ্তির দিকে তাকিয়ে হয়তো মানুষের নীচতার উত্তর খোঁজে সন্দীপ। 2 কাপ চা হাতে নিয়ে সঞ্চারী ছাদে উঠে দেখল যা ভেবেছিল ঠিক তাই, সন্দীপ ছাদেই আছে। সঞ্চারীকে দেখে সন্দীপ স্মিত হেসে বলল, এসো। এই মুহূর্তে সন্দীপের এই টুকরো হাসিতে কতটা দুঃখ মিশে আছে সেটা মাপার চেষ্টা করল সঞ্চারী। ঠিক যেভাবে তরকারি কষার সময় তার রং দেখে তেল মশলা ঠিকঠাক দেওয়া হয়েছে কিনা পাকা রাঁধুনির মতো চোখ দিয়ে অঙ্ক কষে মেপে দেখে সঞ্চারী, সেভাবেই পাকা গৃহিণীর মতো সন্দীপকে লক্ষ্য করছিল সঞ্চারী। কি হয়েছে বলবে তো? চায়ের কাপটা সন্দীপের হাতে দিয়ে সঞ্চারী বলল। চায়ে চুমুক দিয়ে সন্দীপ বলল, তোমার জেঠুর মেয়ে আজ আমায় ফোন করেছিল। নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল সঞ্চারীর। বলল, জাপানি দি? হ্যাঁ। কি বলছিল? আমেরিকা থেকে মেয়েকে নিয়ে আসছে জাপানি। ওর বর অবশ্য আসছে না। এই বাড়িতে কদিন কাটিয়ে সায়ন্তনের দিল্লির বাড়িতে যাবে। সায়ন্তন চ্যাটার্জি জাপানির দাদা, সঞ্চারী জেঠুর ছেলে। সে কেন্দ্রীয় সরকারি চাকরি করে, দিল্লিতে থাকে। সঞ্চারী জেঠু সুবল চ্যাটার্জি হোমিওপ্যাথিক ডাক্তার ছিলেন। বাবা মারা যাবার পর সায়ন্তন তাদের ব্যারাকপুরের বাড়ি বিক্রি করে দিয়েছে। মাকে বৃদ্ধাশ্রমে রেখে দিল্লিতে স্ত্রী আর ছেলেকে নিয়ে থাকে সায়ন্তন। সঞ্চারীর পাংশু মুখের দিকে তাকিয়ে সন্দীপ বলল, আমি জানি তোমার প্রবলেম হবে, কিন্তু কেউ আসবে বললে তাকে তো আর বারণ করা যায় না। 2 পা পিছিয়ে গেল সঞ্চারী, মনে মনে বলল, সন্দীপ যখন ইউনিভার্সিটিতে তখনই তোকে ফোন করতে হলো দিদি। কথাটা কি আমাকে বলা যেত না? বলবি কি করে? তুই তো আমাকে মানুষ বলেই জ্ঞান করিস না। আর সন্দীপের প্রতি যে সফট কর্নার ছিল তোর, সেটা কি এখনো আছে? এতদিন পরেও থেকে গেছে ছিটে ফোঁটা। মুখে বলল, সিজন চেঞ্জের সময় এখন, নিচে চলো। বেশিক্ষণ ছাদে দাঁড়িয়ে থাকলে ঠান্ডা লেগে যাবে। সন্দীপ বলল, হ্যাঁ তাই চলো। আর কথাটা নিচে গিয়ে বাবা মাকে বুঝিয়ে বলো, ওরাও তো জাপানিকে পছন্দ করেন না। ড্রয়িং রুমে বসে টিভিতে সংবাদ চ্যানেল দেখছে। থুরি বলা যেতে পারে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের বাকযুদ্ধ উপভোগ করছে সন্দীপ। একজনের বক্তব্য শেষ না হতেই শুরু করে দিচ্ছেন অন্যজন। সুব্রতবাবু বলেন, একটি ক্লাস 5-এর ছেলের যে বোধটুকু আছে এদের তাও নেই। একজন যখন তার বক্তব্য রাখছেন তখন যে মাঝখানে কথা বলাটা অভদ্রতা, এই সেন্স যাদের নেই তাদের হাতেই কিনা নাগরিকদের ভবিষ্যৎ। এটাই দুঃখজনক ঘটনা। আর আজকাল তো ধৈর্য, সহনশীলতা অথবা সৌজন্যবোধ এসবের প্রশ্নই ওঠে না। যদিও ইরা দেবীর এদের প্রত্যেকে অসহ্য লাগে, তবু সুব্রতবাবু এসব কথা বললেই স্রেফ স্বামীর বিরোধিতা করার জন্যই বলে ওঠেন, ওই শুরু হয়ে গেল ওনার মাস্টারি। সুব্রতবাবু খড়দহ শিবনাথ হাই স্কুলে শিক্ষকতা করতেন। সেই সূত্রেই মূলত একজন ছাত্রের উৎসাহে ব্যারাকপুরে 3 কাঠা জমি কিনে তিনি এই বাড়িটা করেছিলেন। তার আদি বাড়ি ছিল তারকেশ্বরে। সেখানে তার ভাগে একটি মাত্র ঘর পড়েছিল। ভবিষ্যতে ছেলের বিয়ে দেবার পর সংসার বড় হবে এই কথা তিনি প্রায়ই বলতেন সুব্রতবাবুকে। এছাড়া একটা খোলামেলা নিজের দোতলা বাড়ির ভারী শখ ছিল ইরা দেবীর। সবাই মিলেমিশে থাকার এই স্বপ্ন পূরণ হয়েছে সুব্রতবাবু এবং ইরা দেবীর। এত ভালো একটা মেয়েকে যে তিনি নিজের বৌমা হিসেবে পাবেন, ভগবান যে এত সদয় হবেন তার প্রতি, সত্যি কথা বলতে কি এই নিয়ে ইরা দেবী এতটা নিঃসংশয় ছিলেন না। সঞ্চারীকে কখনোই তিনি কোনো ব্যাপারেই এতটুকু বিরক্তি প্রকাশ করতে দেখেননি। ইউরিন ইনফেকশন একটা সমস্যা হয়েছিল তার। লজ্জায় কথাটা নিজের স্বামীকে বলতে পারেননি।
এক্ষেত্রে জোরে কাশলে অথবা হাসলে লিক হবার একটা ভয় থাকে। খুব ভয় ছিল তার মনে, কারণ সন্দীপের বিয়ের আগে এই সমস্যাটা মাথাচাড়া দিয়েছিল। কে জানে পরের মেয়ে এসে ব্যাপারটা কিভাবে নেয়। এই সব ছোটোখাটো কারণগুলোই তো আলাদা হবার জন্য যথেষ্ট। কিন্তু সঞ্চারী একটুও অসন্তোষ প্রকাশ করেনি। বলেছে, মা, রোগ চেপে বসে থাকলে হবে? ডাক্তার দেখাতে হবে না? ইরা দেবী ভয়ে ভয়ে বলেছিলেন, কম করে জল খাচ্ছি। সঞ্চারী বলেছিল, সর্বনাশ করেছ মা, এতে তো রোগ আরও বাড়বে। জল তো খেতে হবে ঠিক করে। আমার জেঠু তো ডাক্তার ছিলেন, আমি জানি। জেঠু সব সময় বলতেন, বেশি করে জল খেলে শরীর ভালো থাকে। আজ প্রথম ইরা দেবী দেখলেন সঞ্চারীর মুখ অনাবশ্যক রকম গম্ভীর হয়ে আছে। বিরস বদনে ভাতের মণ্ড পাকিয়ে ছেলের মুখে ঢুকিয়ে দিচ্ছে সঞ্চারী। সুব্রত বাবু এবং ইরা দেবীও খেতে বসেছেন। তারা রুটি আর একটু সবজি দিয়ে রাতের খাবার সারেন। শেষ পাতে অল্প একটু ছানা থাকে, দুধটা তারা অ্যাভয়েড করেন। খেতে বসে গাবলুর সাথে সঞ্চারীর সাথে প্রতিদিনই বকবক করেন সুব্রত বাবু, কিন্তু আজ একদম গম্ভীর। একমাত্র গাবলু খুব উৎসাহী। বলো না মা, মাসি কবে আসবে? আজ মাসি ভিডিও কল করবে মা। কখন মা? আজ কিন্তু তুমি আমাকে তাড়াতাড়ি ঘুমাতে যেতে বলবে না। সঞ্চারী হঠাৎ ধৈর্য হারালো, ছেলের কাঁধ ধরে ঝাঁকুনি দিয়ে বলল, কি হচ্ছে কি গাবলু? মুখের খাবারটা শেষ করো। এত কথা বললে খাবে কি করে? শুধু মাসির কথা বললে পেট ভরবে তো? আকস্মিক শাসনে চুপসে গেছে গাবলু। কি এমন অপরাধ সে করেছে যে মা হঠাৎ রেগে গেল তার ওপর? এটা সে বুঝতে পারল না। নাতিকে বকলে মোটেই ভালো লাগে না ইরা দেবীর। রুষ্ট হয়ে বললেন, নিজের টেনশন ছেলের ওপরে উপড়ে দিলে হবে সঞ্চারী? সুব্রতবাবু বললেন, টেনশনের কি আছে? আমার মেয়েকে কিছু একটা উল্টোপাল্টা বলে দেখুক না, মিষ্টি মিষ্টি করে এমন বলবো না ওর থোতামুখ ভোতা করে দেব। সঞ্চারী বিয়ে হয়ে তার বাড়িতে আসার পর সুব্রতবাবু বলেছিলেন, আজ থেকে আমার দুটো মেয়ে। সঞ্চারীর ননদ পিউ তখন কপট রাগ দেখিয়েছিল। কিরে সঞ্চারী, আমার ভালোবাসায় ভাগ বসাতে তুই চলে এলি তো? হেসে ফেলেছিল সঞ্চারী। তুমি তো অনেক দূরে চলে গেছো দিদি ভাই, সেই মুম্বাই। ভাগ হচ্ছে কোথায়? আমি তো পুরোটাই পাচ্ছি। সন্দীপ রিমোটের বোতাম টিপে টিভি অফ করলো। তারপর ডাইনিং টেবিলে এসে বসে বাবাকে বলল, দেখো বাবা, আমার একটা কথা শোনো তুমি। আমরা কেউ কিছু বলবো না। জাপানি যদি সঞ্চারীকে অপমান করে তাহলে সেই অপমানের যোগ্য জবাব সঞ্চারীকেই দিতে হবে। সঞ্চারী এখন এ বাড়ির বউ, আমার স্ত্রী। নিজেকে যদি প্রোটেক্ট সে নাই করতে পারলো, তাহলে এতদিন ধরে আমরা ওকে শেখালাম কি? সুব্রতবাবু বললেন, ঠিক ঠিক, একদম ঠিক কথা বলেছিস তুই। এতদিন ধরে কি শিক্ষা দিলাম আমি সঞ্চারীকে? শির দ্বারা কতটা পোক্ত হয়েছে ওর, সেটা জানার তো এটাই মোক্ষম সুযোগ। সেক্ষেত্রে আমাদের তো জাপানিকে ওয়েলকাম জানানো উচিত। গাবলুর খাবার শেষ হয়ে গেছে। হাততালি দিয়ে বলল, মা মা, মাসিমণির নাম জাপানি? সুব্রত বাবু বললেন, হ্যাঁ গাবলু, তোমার মাসির ডাক নাম জাপানি। কেন বলো তো? গাবলু চেয়ার থেকে উঠে দাদুর গলা জড়িয়ে ধরল। কেন দাদু? সুব্রত বাবু তার বাঁ হাত দিয়ে নাক চেপে ধরলেন। এই যে এই রকম, তোমার মাসির নাকটা এই রকম বোচা। কিন্তু নাক বোচা হলে কি হবে? অন্যের ব্যাপারে নাক গলাতে তার জুরি মেলা ভার। সঞ্চারী বলল, মানুষের রূপ নিয়ে তাকে এভাবে টিজ করা উচিত নয় বাবা। যাকে যেমন দেখতে, নিজের রূপের ব্যাপারে মানুষের তো আর নিজের কোনো হাত নেই। ইরা দেবী বললেন, এই মেয়ে শোন, এত ভালো মানুষই দেখাস না তো। যে যেমন তার সাথে ঠিক সেরকম ব্যবহারই করা উচিত, বুঝেছিস? সন্দীপ শব্দ করল টেবিলে হাত দিয়ে। আরে মা, বোঝো না কেন? নিজেকে দেবী প্রমাণ করতে হবে না? তারপর ছেলের দিকে তাকিয়ে সন্দীপ বলল, খুব সাবধান গাবলু, তোমার মা হলো জ্ঞানদাতা কমিটির প্রেসিডেন্ট। সুব্রত বাবু হো হো করে হেসে উঠেছেন। যা বলেছিস। ইরা দেবী মুখে কিছু বললেন না, মুখের কাছে হাত দিয়ে হাসি আড়াল করলেন। গাবলু কি বুঝেছে কে জানে, কিন্তু সবাই হাসছে দেখে সেও আনন্দের চোটে লাফাতে লাফাতে বাবার কথা রিপিট করছে, মা জ্ঞানদাতা কমিটির প্রেসিডেন্ট, কি মজা কি মজা। সন্দীপ স্ত্রীর দিকে তাকিয়ে চোখ নাচিয়ে ইশারা করল। সঞ্চারী যেন হাঁপ ছেড়ে বাঁচল। অনেকক্ষণ পর একটা গুমোট ভাব কাটিয়ে তার গোটা সংসার এখন ঝলমল করছে। হালকা চালে একটা কথা বলে গোটা পরিবেশটা স্বাভাবিক করতে পেরেছে সন্দীপ।
হাসি ফুটেছে সবার মুখে। চক্ষু পল্লব নিমীলিত করে এক টুকরো হাসি দিয়ে সন্দীপের প্রতি তার কৃতজ্ঞতা প্রকাশ করল সঞ্চারী। বাবার ঘরে মশারি টাঙিয়ে দিচ্ছে সঞ্চারী। এই মশারি টাঙানো নিয়ে সুব্রতবাবু এবং ইরাদেবীর মধ্যে প্রায়ই খিটিমিটি লাগত। একদম প্রথমে বিয়ে হয়ে এ বাড়িতে এসেই বিষয়টা লক্ষ্য করেছিল সঞ্চারী। সঞ্চারী বিয়ের তখন মাত্র 10 দিন হয়েছে। নতুন বিয়ে হলে যা হয় আর কি। খাওয়া শেষ করে নিজের ঘরে ঢুকেই কিছু না কিছু একটা ইস্যু করে চেঁচাতো সন্দীপ। কি হলো সঞ্চারী, জগে জল নেই কেন? অথবা আমার বইপত্রে তুমি আবার হাত দিয়েছ? দরকারি কাগজপত্র কিছুই তো খুঁজে পাচ্ছি না। কতবার বলেছি না তোমায় আমার জিনিসে তুমি হাত দেবে না? এলোমেলো হয়ে পড়ে থাক সব। কে তোমাকে গোছাতে বলছে? খুব লজ্জা করতো সঞ্চারীর। সঞ্চারী ভাবতো, কি নির্লজ্জ লোক রে বাবা। নাকি মানুষটা বুঝতেই পারে না যে তার এই অকারণ হইচইয়ের আসল কারণটা মা বাবা ঠিকই বুঝতে পারছে। মা তো একদিন বলেই দিলেন সঞ্চারীকে, দেরি করিস না সঞ্চারী, শিগগির যা, গিয়ে আমার ছেলেটাকে ঠান্ডা কর দেখি। লজ্জায় তখন যেন মরে যেতে ইচ্ছে করছিল সঞ্চারীর। কাঠের মতো চুপ করে দাঁড়িয়েছিল মাথা নিচু করে। তার অবস্থা দেখে ইরাদেবী হেসে বলেছিলেন, আরে প্রথম প্রথম এই রকম অভিজ্ঞতা সকলেরই হয়। প্রায় সব মেয়ের জীবনেই এমনটাই হয়। এত লজ্জা পাবার কিছু নেই। আর এখন যদি বরের ডাকে সাড়া দিতে এত ঢিলেমি দিস, পরে যখন বুড়ি হয়ে যাবি দেখবি আফসোস হচ্ছে। কিন্তু এই দিনগুলো তো আর ফেরত পাবি না তখন। মায়ের সামনে থেকে পালিয়ে এসে সঞ্চারীর মনে হতো আচ্ছা করে শাসন করে সন্দীপকে। তার বুকে কিল মারে, কান মুলে দিয়ে বলে, এভাবে কেউ চেঁচায়? মা বাবা কি ভাবছেন বলো তো? আমার লজ্জা করে না বুঝি? কিন্তু মনের চিন্তারা মনেই থেকে যেত, বাস্তবে ভূমিষ্ঠ হতো না। বাবা প্রথম প্রথম যা ভয় পেত সঞ্চারী ওর অধ্যাপক স্বামীকে। সঞ্চারী যে সন্দীপকে ভয় পায় এটা সন্দীপ খুব বুঝতো। বলতো, আমি বাঘ না ভাল্লুক, এত ভয় কিসের সঞ্চারী? তোমার মন থেকে এই ভয়টা যাচ্ছে না বলেই আমাদের প্রেমটা পূর্ণতা পাচ্ছে না। সঞ্চারীর মনে হয় বউয়ের কাছ থেকে দামাল পড়া প্রত্যাশা করে সন্দীপ, কিন্তু সঞ্চারী যে ভীষণ শান্ত। সঞ্চারীর কাছ থেকে যে বন্য প্রেম প্রত্যাশা করে সন্দীপের সেই আকাঙ্ক্ষা হয়তো জাপানিদি পূরণ করতে পারত। ওরা কি মিসম্যাচ হয়ে গেছে? ছি ছি, আজ বিয়ের এত বছর পর এসব কি ভাবছে সঞ্চারী? বিয়ের সেই প্রথম প্রথম সন্দীপ ওইভাবে হাঁক ডাক করার পর একরাশ উৎকণ্ঠা আর লজ্জা নিয়ে ঘরে ঢুকত সঞ্চারী। সন্দীপ তখন দরজা দিয়ে জড়িয়ে ধরত ওকে। অনেকটা সময় সঞ্চারীকে তখন গভীর আলিঙ্গনে নিজের বাহুবন্ধনে আবদ্ধ করে রাখত সন্দীপ। প্রেমের পূর্ণতা ছাড়া, গভীর ভালোবাসা ছাড়া কি ওইভাবে কাউকে জড়িয়ে ধরে তার হৃদস্পন্দন উপলব্ধি করা সম্ভব? ওই আলিঙ্গনাবদ্ধ অবস্থায় সন্দীপের বুকে মুখ লুকিয়েই মায়ের গলা শুনতে পেয়েছিল সঞ্চারী। এই যে মাস্টারমশাই, এখন তো অখণ্ড অবসর, মশারিটা টাঙাতে পারো না? সারা জীবন সংসারের সব কাজ থেকে গা বাঁচিয়ে থাকলে চলবে? চলবে না মশাই, বুঝেছ? বউ হয়েছি বলে সব কাজ কি আমাকেই করতে হবে নাকি? সুব্রতবাবু বেশ উত্তেজিত কণ্ঠে বলেছিলেন। তুমিই তো বলো মশারি খাটানোর সময় আমি নাকি মশা ঢুকিয়ে ফেলি। ইরাদেবী সুব্রতবাবুর গলা অনুকরণ করে ভেঙচি কাটলেন। মশা ঢুকিয়ে ফেলি? ন্যাকামি, সব জানো তুমি, সব পারো, ইচ্ছে করে মশা ঢোকাও তুমি। কাজ করবে না বলে সব তোমার বদমাইশি। সুব্রতবাবু আরও রেগে গিয়ে বললেন, ও আচ্ছা, আমি বদমাইশি করে মশা ঢোকাই, আর তুমি কি করো? আমি যদি বলি রাত্রিরে তোমার টয়লেট যাওয়ার সময় ইচ্ছে করে মশা ঢোকাও তুমি? অত্যাচারী ঝগড়ুটে মহিলা। যখন মেয়ে দেখতে গিয়েছিলাম, বাবা তখন তো এমন মাথা নিচু করে বসেছিলে মনে হবে যেন ভাজা মাছটি উল্টে খেতে জানে না। এবার শাশুড়ি মা বললেন, আহ কি হচ্ছে কি, চুপ করো, অনেক হয়েছে। আমার কপালের দোষ, কম্মের নিধিরাম। সরো, চুপ করে বসো একটু, আমাকে বিছানাটা করতে দাও। সেদিন রাতেই মনে মনে ঠিক করে ফেলেছিল সঞ্চারী, এরপর থেকে প্রতি রাতে বাবা মায়ের ঘরে সেই বিছানা ঠিক করে মশারি টাঙিয়ে দেবে। সেই নিয়ম আজও চলছে। মশারি গুছতে গুছতে সঞ্চারী শুনতে পেল কল করেছে জাপানিদি। সন্দীপ মনে হয় গাবলুকে দেখাচ্ছে, এটা আমার ছেলে জাপানি, গাবলু। গাবলু খুব টকেটিভ। গাবলুকে জিজ্ঞাসা করছে জাপানিদি, হোয়াট ইজ ইয়োর গুড নেম গাবলু? গাবলু বলছে, বাবা বলছিল মাসিমণি আমার বনু আছে, বনুকে দেখাও মাসিমণি, বনু কত ছোট। চোরের মতো নিঃশব্দে নিজের ঘরের পাশ দিয়ে রান্নাঘরের দিকে চলে গেল সঞ্চারী। এমনভাবে গেল যেন কোনোভাবেই তাকে দেখতে পায় না সন্দীপ, বিশেষত গাবলু। যদি গাবলু তাকে দেখতে পায়, মামা বলে চিৎকার করে ওঠে। সন্দীপ জানলেও গাবলু তো জানে না
জাপানিদের কাছে সঞ্চারী কতটা অবাঞ্ছিত আর ইরিটেটিং। সঞ্চারী মনে মনে বলল, এই তো সবে শুরু। জাপানিদি এ বাড়িতে আসার পর আরও কত হেনস্থা তার কপালে লেখা আছে কে জানে। এখন তো চোরের মতোই তো থাকতে হবে তাকে, নিজের বাড়িতে নিজের সংসারে। রান্নাঘরের নালিটা একটা ইটের টুকরো আর কাপড় দিয়ে বন্ধ করতে করতে কান খাড়া করল সঞ্চারী। কি কথা বলছে ওরা? সন্দীপের গলা শোনা গেল, দিস ইজ ভেরি ব্যাড গাবলু। আগে মাসিমণি যা জিজ্ঞাসা করছে তার উত্তর দাও। তোমার নামটা বলো। মাই গুড নেম ইজ সর্বজিৎ ব্যানার্জি, গাবলু বলল। গাবলুর ভালো নামটা শোনার পর কি বলছে জাপানিদি? অস্পষ্ট হলেও শুনতে পেল সঞ্চারী। জাপানিদি বলছে, ভেরি নাইস। সব কাজে তোমাকে সাকসেসফুল হতে হবে সর্বজিৎ, হেরে গেলে চলবে না, বুঝেছ? ছেলের নাম কে রাখলো সন্দীপদা? নিশ্চয়ই তুমি। না না, আমি না। গাবলুর গুড নেম ওর মাই রেখেছে, ডাকনাম রেখেছে ওর ঠাকুমা। ছেলের নামকরণের বিষয়টা পুরো মহিলা মহল দখল করে রেখেছে। বলেই সন্দীপ চেঁচালো, এই সঞ্চারী, কোথায় আছো বলো তো? কি করছো? এদিকে এসো একবার, তোমার দিদি ফোন করছে, কথা বলবে, এসো। তোয়ালেতে হাত মুছল সঞ্চারী। তারপরে শুনতে পেল জাপানিদির গলা, আরে আমি তো তোমাদের বাড়িতেই যাচ্ছি, কথা হবে তখন, এখন রাখছি সন্দীপদা। ভালোই হয়েছে, মনে মনে বলল সঞ্চারী। মুখে মেকি হাসি নিয়ে তাকে অন্তত এখন এই ক্লান্ত শরীরে জাপানিদির বাক্যবান হজম করতে হবে না। একতরফা হুল ফোটানোর ক্ষমতা তো ঈশ্বর শুরু থেকে দিয়েছেন জাপানিদিকে। ফোনালাপ শেষ, নিশ্চিন্ত মনে ঘরে ঢুকল সঞ্চারী। মাকে দেখে লাফিয়ে উঠল গাবলু। মা মা, কি সুন্দর দেখতে গো মাসিমণিকে, সো প্রিটি, আমার খুব পছন্দ হয়েছে। বিরক্ত লাগছিল সঞ্চারীর, একটু যেন হিংসেও হচ্ছিল। মনে মনে বলল, হ্যাঁ জানি তো, তোর মা তো কালো। কায়দা করে অনেকে উজ্জ্বল শ্যামবর্ণা বলে বটে, আসলে তো ওই কালো। সুন্দর মুখের জয় সর্বত্র, আর সুন্দর মুখ মানেই হলো যে চামড়া মাখনের মতো মসৃণ চকচকে। পান পাতা মুখ, পটল চেরা চোখ, টিকলো নাক, ছোট্ট চিবুকের ওপর পাতলা ঠোঁট, এসবই তুচ্ছ হয়ে যায় ওই ফর্সা চামড়ার কাছে। এসবের মূল্য কজন দেয়? আর সুন্দর মন, মনের খবর কে রাখে? সঞ্চারী একবার আর চোখে স্বামীর দিকে তাকালো। সন্দীপ এখন বইয়ের পাতায় ডুব দিয়েছে, নাকি সামনে বই খুলে নিজেকে আড়াল করতে চাইছে? মাসির সম্পর্কে ছেলের মতামত কি শুনেছে সন্দীপ? জিভ দিয়ে ঠোঁট চেটে সঞ্চারী ছেলেকে বলল, এখন এত আবোল তাবোল কথা বললে ঘুমাতে পারবে তুমি? কাল সকালে আবার আমরা গল্প করব, কেমন? এখন চুপ করে শুয়ে পড়ো। গাবলু বায়না জুড়ল, একটা গান শোনাও না মা। সঞ্চারী ছেলের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে গান শুরু করলো। দিনের শেষে ঘুমের দেশে সারাদিন দস্যিপনা করে বেড়ায় গাবলু। বিছানায় শুয়ে সুরের মূর্ছনায় মায়ের হাতের কোমল স্পর্শে দু চোখের পাতা এক হয়েছে গাবলুর। ছেলের পিঠে হাত বুলিয়ে দিতে দিতে নিশ্চিন্ত হলো সঞ্চারী। ঘুমিয়ে পড়েছে গাবলু। সবেমাত্র চোখ বন্ধ করে যেই বিছানায় গা এলিয়ে দেবে ভাবছে, কানের কাছে সন্দীপের ফিসফিস গলার আওয়াজে সঞ্চারীর বন্ধ চোখের পাতা ফের খুলে গেল। শুধু নিজের ছেলেকে ঘুম পাড়ালে হবে, শাশুড়ি ছেলেকে ঘুম পাড়াতে হবে না? সঞ্চারীর যেন কিছুই আজ ভালো লাগছে না। ঝট করে বলে দিল, আমার আজ কিছু ভালো লাগছে না, তুমি বরং আজ আগাথা ক্রিস্টির ওই রহস্য উপন্যাসটা শেষ করে ফেলো। সন্দীপ মুচকি হাসল, মার্ডার অন দ্য ওরিয়েন্ট এক্সপ্রেস। আগাথা ক্রিস্টির বইগুলো আমি বইমেলা থেকে কিনে এনেছি তোমার জন্য, তুমি পড়বে বলে। আমি আগে পড়েছি, অনেক দিন আগে, এখন এমনি একটু উল্টে পাল্টে দেখছিলাম। ক্রাইম থ্রিলার একবার পড়া হয়ে গেলে আর দ্বিতীয়বার পড়তে আমার ভালো লাগে না। শুধু একটা থ্রিলার আমার বারবার পড়তে ইচ্ছে করে, পুরনো হয় না, সেটা হলে তুমি। সঞ্চারী এখন অনেক সাহসী হয়েছে, বলল, ঢং করো না তো, যাও। সঞ্চারী হঠাৎ মনে হলো, আগাথা ক্রিস্টির আরও একটা বইও তো এবার বইমেলা থেকে কিনে এনেছে সন্দীপ, দ্য আনএক্সপেক্টেড গেস্ট। দ্বিতীয় বইটার নাম মুখে আনতে কি এই মুহূর্তে অস্বস্তি বোধ করল সন্দীপ? সন্দীপ তার গলার স্বর গম্ভীর করল, এখন এসব বইটইয়ের প্রসঙ্গ থাক, আমার দিকে কনসেন্ট্রেট করো। বলেই সন্দীপ সঞ্চারীকে বুকের ওপর টেনে নিল। অন্ধকার ঘরে দুজন দুজনের মুখের দিকে তাকিয়ে গভীর সুখে হাসল। হাজারবার খুঁটিয়ে দেখলেও আগাথা ক্রিস্টির পোয়ারও হয়তো এই হাসির রহস্য উদ্ঘাটন করতে পারতেন না। দুপুরবেলা বাড়ি এখন নিঝুম। বাবা এখন চরিত্রহীন পড়ছেন। গাবলু এখন তার ঠাকুমার জিম্মায় আছে। এই সময়টা হলো সঞ্চারীর একেবারে নিজস্ব সময়।
সঞ্চারী এ সময় গল্পের বই পড়ে। খবরের কাগজের সম্পাদকীয় খুঁটিয়ে পড়ার জন্য এটাই তো তার একান্ত ব্যক্তিগত অবসর। সকালে তার সময় কোথায়? শ্বশুরের জন্য লাল চা, মায়ের জন্য দুধ দিয়ে চিনি ছাড়া চা, গীতাদির জন্য অনেকটা দুধ, দুধের সর আর চিনি দিয়ে চা। গীতাদি বাসন মেজে দেবে, ঘর ঝাড়া মোছা করে চকচকে করে দেবে, কাপড় কেচে ছাদে নিয়ে গিয়ে শুকোতে দেবে। চাইলে গীতাদি আরও অনেক কিছু করে দেবে, কিন্তু চা করতে পারবে না। এটা সঞ্চারীকেই করে খাওয়াতে হবে। গাবলুর চেয়ে গাবলুর বাবার পেছনে সঞ্চারীকে খাটতে হয় অনেক বেশি। ঘুম থেকে ওঠার আগে তার আদর চাই, আর ঘুম থেকে ওঠার পর কফি চাই। ইউনিভার্সিটি যাবার আগে হাতের কাছে জামাকাপড় তো কোন ছাড়, রুমাল, ঘড়ি, ওয়ালেট, মোবাইল সব কিছু এগিয়ে দিতে হয় তাকে। তারপর বেরোনোর পূর্ব মুহূর্তে একেবারে সেই প্রথম দিনের মতো সন্দীপ আজও তাকে একইভাবে জড়িয়ে ধরে আদর করে। আর রান্নাবান্না সেটাও তো সঞ্চারীকেই করতে হবে। বাবা বলেন, দেখ সঞ্চারী, তুই যদি আমাকে দোষ দিস ছেলের সাথে তোর বিয়ে দিয়ে আমি তোকে আমার বাড়ির রাঁধুনি বানিয়ে দিয়েছি, তাহলে তোর সব অভিযোগ আমি মাথা পেতে নেব। তবু রান্নাটা তোকেই করতে হবে। সঞ্চারী বলে, আপনি আমার হাতে খেতে চাইছেন, এ তো আমার পরম সৌভাগ্য বাবা। জন্মদাতা বাবাকে তো আর নিজের হাতে রান্না করে খাওয়াতে পারলাম না। কথাটা বলতে গিয়ে চোখে জল আসে সঞ্চারীর। সঞ্চারী চোখে জল দেখে সুব্রতবাবু বলেন, তার মানে আমি তোর বাবার অভাব পূরণ করতে পারিনি, তাই তো? মিথ্যেই আমি বলি যে তুই আমার মেয়ে। ইরা দেবী সঞ্চারীর পিঠে হাত বুলিয়ে দেন, আঁচলে চোখ মুছে বলেন, তুমি ওর কথা বুঝবে না, আমি বুঝি। সেই কোন ছোট বয়সে মাথার ওপর থেকে বাবার ছায়া চলে গিয়েছিল মেয়েটার। কত দুঃখ সইতে হয়েছে ওকে ওইটুকু বয়সে। সুব্রতবাবু বলেন, সবই বুঝি গো গিন্নি, কিন্তু অতীতে যা হারিয়ে গেছে সেটা তো আর ফিরিয়ে দেওয়া যায় না। শুধু একান্ত মনে ঈশ্বরের কাছে প্রার্থনা করি ওর আগামী দিনগুলো সুখের হোক। আগামী 7 দিনের মধ্যেই বাড়িতে আসছে জাপানিদি। ভাবতেই ফাগুনের দুপুরেও কেমন যেন গরম লাগলো সঞ্চারীর। পড়ার টেবিল থেকে উঠে ডাইনিং রুমে গেল সঞ্চারী। ডাইনিং টেবিলে রাখা বোতলের ছিপি খুলে ঢকঢক করে বোতলের জল খেলো অনেকটা। গতকাল রাতে সন্দীপ বলছিল, আগাথা ক্রিস্টির বেশিরভাগ ক্রাইম থ্রিলার অনেকদিন আগেই পড়ে ফেলেছে সন্দীপ। তবু একবার পাতা উল্টে দেখছিল, দেখতে ভালো লাগছিল নিশ্চয়ই, সেজন্যই তো পড়ে ফেলা উপন্যাসের পাতা আবার উল্টে পাল্টে দেখছিল। বাবাও তো বারবার পড়েন শরৎচন্দ্রের উপন্যাস, রবীন্দ্রনাথের শেষের কবিতা। লিভিং রুমের সোফায় হেলান দিয়ে চোখ বুঝল সঞ্চারী। জীবনের পুরনো দিনের পাতাগুলো আজ আবার উল্টে পড়তে, নতুন করে মনে করতে ইচ্ছে করছে সঞ্চারীর। অলৌকিক মায়া বলে সুদূর অতীতে চলে গেল সঞ্চারী। সেই কোন ছোটবেলার কথাগুলো মনের জানালা দিয়ে উকি দিচ্ছে। আবছা স্মৃতির পাতায় চোখের ওপর ভাসছে সুপুরুষ বাবার হাসি মুখের ছবি। সুঠাম শরীর ছিল বাবার। সেনাবাহিনীতে কাজ করতেন সঞ্চারীর বাবা সনৎ চ্যাটার্জি। তিনি বাড়িতে আসতেন বছরে মাত্র একবার বা দুবার। তখন কত কি কিনে দিতেন বাবা, কত জামা, খেলনা, বেলুন, চকলেট, সন্দেশ। নিজের জন্য অল্প কিছু রেখে সব বিলিয়ে দিত সঞ্চারী। শানুদাকে, জাপানিদিকে। সঞ্চারীর মা শ্রেয়া চ্যাটার্জি বলতো, নিজের হাতে কাছের মানুষকে কিছু দেবার মধ্যে যে আনন্দ, তা হলো নিজে ভোগ করার চেয়ে অনেক গুণ বেশি। সায়ন্তনের ডাকনাম শানু। সঞ্চারীর বাবা মজা করে বলতো কুমার শানু। শানুদার গানের গলাটাও বেশ মিষ্টি ছিল। সঞ্চারীকে কোলে নিয়ে কত গান গাইতো শানুদা। এসব আদর সোহাগ ততদিনই ছিল যতদিন সঞ্চারীর বাবা বেঁচে ছিল। বাবা এলে তাদের সারা বাড়ি যেন সেজে উঠত। কিন্তু সেই শেষ যেদিন বাবা এলো, সেদিন বাবাকে সাজানো হয়েছিল সবচেয়ে বেশি। ফুল আর ধূপের গন্ধে সঞ্চারীর দম বন্ধ হয়ে আসছিল, অথচ বাবার চোখে যেন রাজ্যের ঘুম। সঞ্চারীর বয়স তখন মাত্র 4 বছর 10 মাস। সবাই যে কেন এত কাঁদছিল কিছুতেই বুঝতে পারছিল না সঞ্চারী বারবার বারণ করছিল সবাইকে, জেঠু, বড়মা, ঠাকুমা, এত কেঁদো না তোমরা। সঞ্চারী এই কথা বলতেই ওরা যেন কেমন করে তাকিয়েছিল তার দিকে। সেদিন তার প্রতি ওদের ওই করুণ দৃষ্টিতে ভুলুর সঙ্গে নিজের সাদৃশ্য খুঁজে পেয়েছিল সঞ্চারী। গাড়ির চাকার তলায় পড়ে একটা পা ভেঙে ফেলেছিল ভুলুকে ভাত দেবার সময় বারবার বারণ করত সঞ্চারী। ভুলু, বড় রাস্তায় অনেক গাড়ি, ওদিকে যেতে নেই। ভুলু তখন সঞ্চারীর মুখের দিকে তাকিয়ে ল্যাজ নাড়ত, কিন্তু একটা কথাও তো শুনতো না। পা ভেঙে ফেলার পর পাড়ার সবাই যেমন করে ভুলুর জন্য আহাউহু করেছিল, তেমন করেই যেন সেদিন মায়ের জন্য, সঞ্চারীর জন্য সবাই খুব কষ্ট পাচ্ছিল। কিন্তু 2 দিন পরই তো সবাই ভুলুকে দেখে বিরক্ত হতো, ছেই করে দাঁড়িয়ে দিত। 2 দিন পর মাকে দেখে, সঞ্চারীকে দেখেও কি সবাই দূরছাই করবে? ভুলুকে দেখে যেমন করে। সঞ্চারীর খুব ভয় করছিল। বাবাকেও তো কত বারণ করতো সঞ্চারী, বাবা তুমি যেও না, কোথাও যেও না।
জেঠু বলে তুমি যেখানে যাও সেখানে নাকি অনেক ঝুঁকি। বাবা শুনতো না, বলতো দেশকে রক্ষা করার জন্য নাকি যেতেই হবে বাবাকে। বাবার অত বড় সুঠাম শরীরটা সেদিন কেমন যেন নিথর হয়ে পড়েছিল। মাও তো চোখ বন্ধ করে ঠাকুমার কোলে শুয়েছিল। মায়ের চোখের দুপাশে জলের ধারা গড়িয়ে এসে শুকিয়ে গিয়েছিল। সঞ্চারীরও তো খুব কান্না পাচ্ছিল, তবু কান্না চেপে বসেছিল সঞ্চারী। কেন, কিসের জন্য? দুদিন পর থেকে প্রতি রাতে নির্জন দুপুরে বালিশ ভিজিয়ে কাঁদবে বলে? না না, ঠিক তা নয়। সঞ্চারীর আসলে মনে হচ্ছিল বাবার কানে ওরা তুলো দিয়ে রেখেছে, তাই বাবা কিছু শুনতে পাচ্ছে না। কিন্তু এখনই যদি হঠাৎ ঘুম ভেঙে উঠে বসে বাবা, তখন সঞ্চারীকে কাঁদতে দেখলে বাবা কষ্ট পাবে না? বাবা যে সবসময় সঞ্চারীকে বলতো, সবসময় হাসি মুখে থাকবি মা, মুখে হাসি থাকলে দেখবি কোনো সমস্যাই কঠিন নয়, সব কিছু একেবারে জলের মতো সোজা। বাবার শ্রাদ্ধ শান্তি মিটে যাবার পর কদিনের মধ্যেই সত্যি যেন জলের মতো সোজাই হয়ে গেল সব। মাকে দিয়ে কত কাগজপত্রে সই সাবুত করিয়ে নিল জেঠু। ওতেই নাকি তার আর মায়ের ভালো হবে, সংসারের মঙ্গল হবে। তাও ঠিক, সংসারে কত উন্নতি হয়েছিল। তাদের টিনের চালা দেওয়া বাড়ির ছাদ পাকা হলো, তারপর দোতলা হলো, তিনতলা হলো। জেঠু মারা যাবার পর সেই বাড়ি প্রমোটারকে দিয়ে দিল সানুদা। বড় মা এখন বৃদ্ধাশ্রমে থাকে। একবার গিয়েছিল সঞ্চারী ওই বৃদ্ধাশ্রমে বড় মাকে দেখতে। একটা বড় ঘরে অনেকগুলো ছোট ছোট তক্তপোষ পাতা। ওর মধ্যে একটা তক্তপোষ বড়মার জন্য বরাদ্দ। জেঠু যখন নতুন বাড়ি তুলেছিল পুরো দোতলা জুড়েই তো বড়মা থাকতো। সবাই ঘুমিয়ে পড়ার পর খাবার ঘরের এক কোণে মাটিতে বিছানা করে সঞ্চারীকে নিয়ে শুয়ে থাকতো শ্রেয়া। একতলা আর তিনতলাটা ভাড়া দিয়েছিল জেঠু। সংসারের আয় বাড়ল। সানুদা আর জাপানিদিকে পাড়ার অখ্যাত মিশনারি স্কুল থেকে ছাড়িয়ে সেন্ট অগাস্টিন স্কুলে নিয়ে গিয়ে ভর্তি করা হলো। বাবা তো ওখানে ভর্তি করতে চেয়েছিল সঞ্চারীকে। সঞ্চারীর মা সঞ্চারীকে বাড়ির কাছে একটা সরকারি স্কুলে ভর্তি করে দিয়েছিল। মা বলেছিল, বাড়িতে রাশি রাশি কাজ, অত বড় স্কুলে পড়লে পাশ করতে পারবি? তাছাড়া তোর মাথায় গোবর পোড়া, তুই তো শানু আর জাপানির মতো মেধাবী নোস। কথাটা বলেই মুখে আঁচল চাপা দিয়ে মাটিতে বসে পড়েছিল মা। চোখের জলের বন্যায় ভিজে যাচ্ছিল মায়ের শাড়ি, শাড়ির আঁচল থেকে শুরু করে ঘরের মেঝে পর্যন্ত। খড়দহ বাজারের কাছে তেজপাতা গলিতে সঞ্চারীর মামার বাড়ি। এত কাছে মামারা থাকে, তবু কেউ আসেনি। জেঠু তাদের খবর দিতে গিয়েছিল। মামারা নাকি জেঠুকে বলেছিল, এ তো হবারই ছিল, আমাদের মত নিয়ে তো সে বিয়ে করেনি, তাই আমরা ওর কোনো কিছুর মধ্যে নেই। সঞ্চারী অবশ্য সবসময় হাসি মুখে থাকতো। গান গাইতে গাইতে সানুদা আর জাপানিদের স্কুলের জামাকাপড় কেচে শুকিয়ে আয়রন করে দিত। চকচকে করে রোজ ওদের জুতো পালিশ করে দিত। জাপানিদি যখন ক্লাস 9-এ পড়ে তখন ওই পাড়ার সুব্রতবাবু নতুন বাড়ি করে এলেন। সঞ্চারী তখন ক্লাস 7। জাপানিদি আর পিউদিদি খুব বন্ধু ছিল। পিউদিদি বলতো, বাবা এইটুকু মেয়ে, কত কাজ জানো গো তুমি, আমি তো কিছুই পারি না। কথাটা শুনে সঞ্চারীর খুব গর্ব হয়েছিল। মিষ্টি করে হেসেছিল সঞ্চারী। সেই হাসিতে কি দুঃখের লবণ জলও একটু আধটু মিশেছিল? সবটুকু বুঝে ওঠার আগেই সঞ্চারী দেখেছিল জাপানিদের মুখে ব্যঙ্গের হাসি। মুখ বেঁকিয়ে জাপানিদি বলেছিল, লেখাপড়ায় তো ঢ্যাঁড়স, বুঝিস না কেন? যার যা যোগ্যতা সে তো সেই কাজটাই পারবে। কপালের ওপর একটা স্নেহ স্পর্শ অনুভব করল সঞ্চারী, কিন্তু হাতটা বড় রুক্ষ। চমকে চোখ খুলে তাকালো সঞ্চারী। গীতাদি হাত বুলিয়ে দিচ্ছে ওর কপালে। হাত বাড়িয়ে গীতাদির হাতটা ধরল সঞ্চারী, জোর করে বসিয়ে দিল নিজের পাশে। গীতাদি বলল, বোকা মেয়ে, একলা এখানে বসে কাঁদছিলি বুঝি? সঞ্চারী একটু অপ্রতিভ স্বরে বলল, না মানে ঘুমিয়ে পড়েছিলাম গো। কাকে কি বোঝাচ্ছিস পাগলি? সেই কোন ছোটবেলা থেকে দেখছি তোকে, চোখের কোলে জলে দাগ স্পষ্ট দেখা যাচ্ছে। কিসের এত ভয় তোর? এটা এখন তোর নিজের সংসার, বলতে নেই কারো যেন নজর না লাগে। মাথার ওপর তোর দেবতার মতো স্বামী, শ্বশুর শাশুড়ি সবাই তোর প্রশংসায় পঞ্চমুখ। তুই তো এখন আর জেঠুর আশ্রিত নোস রে, যে জাপানিকে তোকে ভয় করে চলতে হবে। একটা অপমান করলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবি ওকে। সঞ্চারী বলল, ছাড়ো তো ওসব কথা, তুমি কখন এলে? কিছু টের পাইনি তো। খানিক আগে এসেছি, বেল বাজিয়েছিলাম 2-3 বার। মাসিমা দরজা খুলে দিলেন, চা করে খাওয়ালেন। আমি বাসন কোসন সব মেজে রান্নাঘর পরিষ্কার করে দিয়েছি। মা? মা চা করলো? ছি ছি, অবেলায় এত ঘুমিয়ে পড়লাম আমি। মা কোথায়? আমার গাবলু সোনা? তারও তো কোনো সারা শব্দ নেই। গাবলুকে নিয়ে মাসিমা পার্কে গেছে। তোর গাবলু আজ হাতে এক গোছা কাগজ নিয়ে বেরিয়েছে, এরোপ্লেন বানিয়ে আকাশে ওড়াবে। সঞ্চারী হাসল। ওই যে ও শুনেছে ওর মাসিমণি আসছে প্লেনে করে, তাই। তুমি আমার সঙ্গে ঘরে এসো তো একবার। না রে, আমি যাই, এখনো 2 বাড়ি কাজ আছে। যাবেক্ষণ, এত তাড়া দিচ্ছ কেন? একটু বসো তুমি, আমি 2 মিনিটের মধ্যেই আসছি। গীতাদি হাসল। আচ্ছা।
ড্রেসিং টেবিলের ওপর থেকে বোরোলিনের কৌটোটা নিয়ে এলো সঞ্চারী, গীতাদির হাতে দিয়ে বলল, রোজ রাতে শোবার আগে এটা হাতে দিয়ে তারপর ঘুমাতে যাবে। হ্যাঁ রে, এতে তো অনেক আছে, পাগলামি করিস না সঞ্চারী, রেখে দে। পাগলের মতো কথা তো তুমি বলছো গীতাদি, ভর্তি থাকবে না তো কি, আমি কি তোমায় খালি কৌটো দেব? তুমি ভেবো না, আমি ওকে এখনই ফোন করে দিচ্ছি, ফেরার সময় সামনে দোকানটা থেকে একটা নতুন কৌটো নিয়ে আসবে খন, হয়েছে? আচ্ছা বেশ, কিন্তু তোর বর যদি বলে এই তো কদিন আগে এনে দিলাম, এত তাড়াতাড়ি ফুরোলো কি করে, তখন তাকে কি কৈফিয়ত দিবি তুই? সে ঠিক বুঝবে জিনিসটা কোনো ভালো কাজেই লেগেছে। এতদিন সংসার করার পর তার কি এতটুকু বিশ্বাস নেই আমার ওপর? কি যে বলো না তুমি। সঞ্চারী চুলটা ধরে হালকা টান দিয়ে গীতাদি বলল, সে তুই যতদিনই সংসার করিস, বর বাড়িতে আসার আগে কিন্তু চুল টুল বেঁধে ধোয়া একটা শাড়ি পরে একেবারে ফিটফাট হয়ে যেতে হবে। এরকম এলো খেপি হয়ে থাকলে চলবে না। পুরুষ মানুষরা কাজ থেকে ঘরে ফিরে টিপটপ করে সাজানো ঘর আর বউ দুটো জিনিসের খুব প্রত্যাশা করে। বউ পুরনো হলেও প্রেম তো আর পুরনো হয় না কখনো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি কিন্তু রোজ রাতে ওটা মাখবে, মনে থাকে যেন। সঞ্চারী বাথরুমে ঢুকে ফ্রেশ হলো, চুল বাঁধলো, গোলাপ জল দিয়ে মুখ মুছে ময়শ্চারাইজার মাখলো, আলমারি থেকে সবুজ পাড়ের কমলা রঙের শাড়িটা বের করে পরলো, কপালে টি পরে ঠোঁটে লিপ বাম লাগিয়ে নিল। আর প্রতি কাজের ফাঁকে ফাঁকে সঞ্চারীর মনে পড়ল মায়ের কথা। সারাদিন ধরে ঘরের সমস্ত কাজ করতে করতে মায়ের আঙুল আর হাতের চেটো কর্কশ হয়ে গিয়েছিল। মায়ের জন্য কিচ্ছুটি করতে পারেনি সঞ্চারী। গীতাদির হাতে ক্রিমের কৌটোটি দিতে পেরে নিজেকে যেন অনেকটা ভারমুক্ত লাগছে সঞ্চারীর। সারা রাত ধরে মা কাশতো, কিচ্ছুটি জানতে পারেনি সঞ্চারী। মা কোনোদিন কিচ্ছুটি বুঝতে দেয়নি তাকে। কবে যে মা তাকে এতটা পর করে দিল। একদিন রাতে পেট খালি করতে বাথরুমে যাবার জন্য উঠতে হয়েছিল সঞ্চারীকে। তখনই মাকে দেখতে পেয়েছিল সঞ্চারী। রান্নাঘরে বসে মুখে কাপড় দিয়ে মা কাশছিল। সঞ্চারী রান্নাঘরে গিয়ে সুইচ টিপে বাল্ব জ্বালাতেই মা সাংঘাতিক বিরক্ত হয়েছিল। আমি কি নিভৃতে বসে একটু কাশতেও পারবো না? সেদিন রাতে অনেকটা চচ্চড়ি খেয়ে সঞ্চারীর পেট ফেঁপে উঠেছিল। আসলে সকালে রান্না হওয়া খাবার যা কিছু বেঁচে যেত সেগুলোই রাতে সঞ্চারী আর ওর মায়ের পাতে পড়তো। শ্রেয়ার সেদিন একাদশী ছিল, উপোস করেছিল শ্রেয়া। কিছু একটা উপলক্ষ পেলেই তো উপোস করতো শ্রেয়া। বড় মা নিজেই সব মনে করিয়ে দিত। এমনিতেই বা কি খেত মা? মাছ মাংস ডিম খাবার তো কোনো প্রশ্নই ওঠে না। এক ফোঁটা দুধও কি জুটত মায়ের কপালে? আর ফল, কয়েকটা ফল কেটে বেদানা ছাড়িয়ে যেদিন মাকে দিয়েছিল বড় মা, সেদিন বেদানা মুখে দিতেই শ্রেয়ার কাশি আরও বেড়ে গিয়েছিল। মুখ থেকে ছিটকে উঠে বড়মার কাপড়ে পড়েছিল। বড়মার তখন কি ঘেন্না! এ হে হে, দিলি তো সব নোংরা করে, আবার স্নান করে কাপড় ছাড়তে হবে আমাকে। জেঠু বলল মাকে মৌসম্বির রস করে দিতে, একটু মুখে দিতেই সব বমি করে দিয়েছিল মা। তারপর শুধু বমি আর বমি। হাসপাতালে ভর্তি করা হলো মাকে। সঞ্চারী তখন মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে। রান্নাঘরে বসে সারা রাত জেগে পড়তে পড়তে সঞ্চারীর বারবার মনে পড়ছিল মায়ের কথা। হাসপাতাল থেকে আর বাড়ি ফেরেনি মা। গভীর রাতে সবার অলক্ষ্যে মা চলে গিয়েছিল পৃথিবী ছেড়ে। নিভৃতের শেষ শ্বাসটুকু ছাড়তে পেরেছিল মা। আর মাধ্যমিক পরীক্ষা শেষ হবার পরই সঞ্চারীকে ছাড়তে হয়েছিল স্কুল। সঞ্চারী শুনেছিল দিনের পর দিন উপোস করে সময় মতো না খেয়ে মায়ের পাকস্থলী নাকি ছোট হয়ে গিয়েছিল। অপুষ্টি, অ্যানিমিয়া, বুকে কফ, আরও কি যে হয়েছিল মায়ের। কিন্তু এসব কিছু বলা অথবা শোনা বারণ ছিল সঞ্চারীর। তাই সবটাই খুব ঝাপসা, ভীষণ অস্পষ্ট। বড়মা বলেছিল, লোকে এখন কত কি বলবে আমাদের নামে, তোর কাছ থেকে ইন্ধন পেলে আরও বেশি করে দুর্নাম রটবে। সঞ্চারী বলেছিল, আমি কোনোদিন কারো সাথে এই নিয়ে আলোচনা করব না বড়মা। বড়মা বলেছিল, সেটা তোর ব্যাপার, তুই যা ভালো বুঝবি তাই করবি। তোকে তোর মাকে আশ্রয় দিলাম, তোকে খাইয়ে পড়িয়ে লেখাপড়া শিখিয়ে মানুষ করলাম। যদি এর জন্য জেঠুর প্রতি কোনো কৃতজ্ঞতা বোধ তোর থাকে, তাহলে নিশ্চয়ই তুই তার ওপরে কোনো কালিমা লেপন করবি না। সঞ্চারী ভাবল আজ একটু ছানার তরকারি করবে। ছানা কাটাতে গিয়ে সঞ্চারীর মনে পড়ছিল বড়মার কথা। ওই বৃদ্ধাশ্রমের সময় মতো পুষ্টিকর খাবার ওরা বড়মাকে দেয়। বড়মার প্রেশারের ট্যাবলেট, সুগারের ওষুধ সব কিছু সময় মতো দেয় বড়মাকে। হাঁটুতে খুব ব্যথা ছিল বড়মার। রসুন তেল গরম করে মালিশ করে দিলে আরাম পেত বড়মা। চুলে বিলি কেটে তেল মালিশ করে দিত সঞ্চারী। বিকেলবেলা চুল আঁচড়ে দিত কতক্ষণ। আরামে চোখ বন্ধ করে বসে থাকতো বড়মা। বড়মার তো এসব অভ্যেস হয়ে গিয়েছিল। এখন কেউ এত খেয়াল রাখে বড়মার? দাঁতে ব্যথা হলে লবঙ্গের তেল কেউ এগিয়ে দেয় বড়মাকে? মারা যাবার আগে জেঠু তার হাত ধরে কিছু একটা বলার প্রাণপণ চেষ্টা করেছিল, কিন্তু একটা আ শব্দ ছাড়া আর কিছু বলতে পারেনি জেঠু।
সঞ্চারীর বুকের ভেতরটা কেমন করে উঠেছিল। জেঠুর হাত নিজের দুহাতের মুঠোয় ধরে সঞ্চারী বলেছিল, তুমি কিছু ভেবো না জেঠু, কোনো অযত্ন হবে না বড়মার, আমি আছি তো। জেঠুর ঘাড়টা তখন একপাশে কাত হয়ে গিয়েছিল। জেঠুর ঠোঁটের পাশে জলের ধারার সঙ্গে একটা হাসিও যেন দেখতে পেয়েছিল সঞ্চারী, ঠিক সুখের নয়, তবে শান্তির হাসি। গ্যাসে দুধ বসিয়ে লুচি আর বেগুন ভাজা প্লেটে সাজাচ্ছিল সঞ্চারী। সন্দীপ এসে পিছন থেকে তাকে অতর্কিতে জড়িয়ে ধরল। সন্দীপের এরকম আদুরে আক্রমণে সঞ্চারী এখনও খুব অস্বস্তিতে পড়ে যায়। সন্দীপ তার দুহাতের ব্যাড় দিয়ে সঞ্চারীর সরু কোমর নিবিড়ভাবে ধরে আছে। সন্দীপের শক্ত আঙুলগুলো ছাড়াবার বৃথা চেষ্টা করে সঞ্চারী বলল, আহ, কি হচ্ছে কি, ছাড়ো। সন্দীপ হাসতে হাসতে সরে গেল। আমি যদি এখানে এসে এখন গ্যাসটা অফ না করতাম তাহলে দুধটা তো উতলে পড়ে যেত। সঞ্চারী মজা করে বলল, আমাকে উদ্ধার করে দিয়েছ, এখন জলখাবারটা নিয়ে যাও, আমি কফি নিয়ে আসছি। সঞ্চারীর হঠাৎ একটা অদ্ভুত কথা মনে এলো। এতক্ষণ তো সে এই দুধের দিকে তাকিয়েই বসেছিল, আর এই সবে 2 মিনিট হলো সে চোখ সরিয়েছে, আর ঠিক তখনই দুধটা ফুলে উঠল। সঞ্চারীর দিকে তাকিয়ে সন্দীপ চোখ নাচালো। কি ভাবছো? এতক্ষণ তো তুমি তাকিয়েই ছিলে, অথচ চোখ সরাতে দুধটা ফুলে উঠেছে, তাই তো? দুধ হলো বিশ্বাসঘাতক, বুঝেছ? শুধু দুধ নয়, মানুষও ঠিক এরকমই বিশ্বাসঘাতক, সঞ্চারী বলল। আসলে সঞ্চারীর কেবলই আজ মনে হচ্ছিল জেঠুর কথা। জেঠুর মৃত্যুশয্যায় তাকে যে বড়মার দায়িত্ব নেবে বলে সঞ্চারী কথা দিয়েছিল, সেই কথা। আশ্চর্য, জেঠু চোখ বোঝার সঙ্গে সঙ্গে সঞ্চারী বেমালুম সে প্রতিশ্রুতি ভুলে গেল। সঞ্চারী কথার অর্থ সন্দীপের ঠিক বোধগম্য হলো না। সন্দীপ বলল, তার মানে তুমি ঠিক কী বলতে চাইছো? সারাদিন ঘরে বসে বসে খালি কী সব আবল তাবল চিন্তা করো তুমি? এত যে বই কিনে আনলে, কতদূর পড়েছ? আজ আমি তোমার পড়া ধরবো। সঞ্চারী মুখ নিচু করল। পড়া তো শুরুই করিনি এখনো। সন্দীপ লুচির একটা টুকরো বেগুন ভাজা সহ মুখে পুড়ে বলল, 1 নম্বরের ফাঁকিবাজ। সঞ্চারীর এবার হাসি পেয়ে গেল। স্বামীর গায়ে আস্তে করে ঠেলা দিয়ে বলল, কেন পড়া ধরবে কেন? আমি কি তোমার ছাত্রী নাকি? তুমি যাও তো এখান থেকে। সুব্রত বাবু যখন নতুন বাড়ি করে এলেন, জেঠু তখন তার পুত্র সন্দীপ ব্যানার্জিকে জাপানি দিয়ে আর সানুদাকে পড়ানোর জন্য বলেছিল। সন্দীপ তখন পিএইচডি করছে। প্রথমে সুব্রতবাবু একটু আপত্তি করেছিলেন, ও এখন নিজের পিএইচডি কমপ্লিট করা নিয়ে ভীষণ ব্যস্ত থাকে। জেঠু বলেছিল, বুঝতে পারছি মাস্টারমশাই, কিন্তু আমার মেয়ে জাপানি ভীষণ একগুঁয়ে, বিশেষত ওর মা আর আমার ওই পুচকি ভাইয়ের মেয়েটা সঞ্চারী, দুজন মিলে একেবারে ওকে মাথায় তুলেছে। কে যে বড় দিদি আর কে যে ছোট বোন আমি তো বুঝতেই পারি না। সুব্রতবাবু বললেন, আচ্ছা ঠিক আছে, পাঠিয়ে দেবেন আমার বাড়িতে পিউয়ের সাথে, একসাথে দুজনকে পড়িয়ে দেবে। সানুদার তখন ক্লাস 11, মাঝে মধ্যে সেও পড়া দেখাতে যেত সন্দীপের কাছে। আর সঞ্চারীর দায়িত্ব ছিল মায়ের হাতে হাতে রকমারি জলখাবার বানানো, তারপর যত্ন করে সেটা টিফিন কৌটোয় ভরে জাপানিদের হাতে দেওয়া। কিন্তু একদিন বেরোনোর সময় টিফিন কৌটো নিতে ভুলে গেল জাপানি। বড়মা বলল, তুই যা, গিয়ে দিয়ে আয়। বাড়ি থেকে বেরোনোর আগে সঞ্চারী সাবান দিয়ে মুখ ধুয়ে পাউডারের পাফটা মুখে একবার বুলিয়ে নিল। প্লাস্টিকের প্যাকেট শুদ্ধ টিফিন বক্সটা বুকের কাছে চেপে ধরে সঞ্চারী খুব ভয়ে ভয়ে সুব্রত বাবুর দরজায় বেল দিল। ইরা দেবী দরজা খুলে বললেন, তোমার নামই সঞ্চারী, ভারী মিষ্টি তো তোমার মুখখানা, কি কাটা কাটা চোখ মুখ, তুমি তো খুব সুন্দরী। সঞ্চারীর খুব আনন্দ হয়েছিল, এই প্রথম এমন করে কেউ তার রূপের প্রশংসা করল। সঞ্চারী তার মুক্তোর মতো দাঁত বের করে হাসল, প্লাস্টিকের প্যাকেটটা দেখিয়ে বলল, জেঠিমা, এটা জাপানি দিয়ে আনতে ভুলে গেছে। ইরা দেবী বললেন, তুমি যাও না মা, নিজে হাতে করে দিদিকে গিয়ে দিয়ে এসো। সঞ্চারী দ্বিধা জড়ানো গলায় বলল, আমি এখন ঘরে ঢুকলে ডিস্টার্ব হবে না? ও বাবা, এইটুকু মেয়ে, কি পাকা পাকা কথা, আমি বলছি যা। সঞ্চারী ঘরে উকি দিয়ে বলল, আসবো স্যার। সন্দীপ তার দিকে অবাক হয়ে তাকালো, কিছু বলবে? সঞ্চারী হাতে প্যাকেটটা দেখে জাপানির মনে পড়ে গিয়েছিল ছুটি এসে ছো মেরে হাত থেকে প্যাকেটটা নিয়ে বলেছিল, তোর এখানে আসার কি দরকার ছিল, যা ভাগ এখান থেকে। কিন্তু সন্দীপের গুরুগম্ভীর কণ্ঠস্বর শুনে সঞ্চারীর পা আটকে গিয়েছিল। দাঁড়াও, কোন ক্লাসে পড়ো তুমি? পড়াশোনা করো নাকি সারাদিন কাজ দেখিয়ে পড়ার দেদার ফাঁকি মারো? আজ এতদিন পরেও তাকে ফাঁকিবাজ বলল সন্দীপ। ফিক করে হেসে কফির কাপ নিয়ে ঘরে গেল সঞ্চারী। সেদিন বাড়িতে এসে জাপানি থেকে যাচ্ছে তাই অপমান করেছিল। কেন গিয়েছিলিস তুই ও বাড়ি? সঞ্চারী মিনমিন করে বলেছিল, তুমি টিফিন কৌটোটা নিতে ভুলে গিয়েছিলে, পরে এসে নিয়ে যেতাম, তোকে ওখানে যেতে কে বলল? সঞ্চারী ঢোক গিলে বলল, বড়মা বলল লুচিগুলো ঠান্ডা হয়ে যেত। চেঁচামেচি শুনে বড়মা ঘরে ঢুকে বলেছিল, অত বকছিস কেন ওকে? না, বকবে না,
বলেই হাতের 5 আঙুল দিয়ে সঞ্চারীর গালটা জোরে টিপে ধরেছিল জাপানি। তাকিয়ে দেখেছো, মুখে পাউডার মেখে উনি ওখানে রূপ দেখাতে গিয়েছিলেন। বড়মা সেদিন হঠাৎ তার আদরের মেয়ের ওপর খুব বিরক্ত হয়েছিল। তাই যদি করে তো বেশ করেছে, ও নিশ্চয়ই জোর করে ঘরে গিয়ে ঢুকে পড়েনি, ইরা দিদির অনুমতি নিয়েই তো ঢুকেছে। আর ওই ছেলে কি প্রথম মেয়ে দেখছে? কলেজ ইউনিভার্সিটিতে তার কোনো মেয়ে বন্ধু নেই? আর হ্যাঁ রে জাপানি, তুই কি ওখানে পড়তে গেছিস নাকি নিজের বিয়ের পাত্র ঠিক করতে গেছিস? মা ওর বিরুদ্ধে কথা বলছে দেখে দমে গেলেও গনগনে আগুন চোখে সঞ্চারীর দিকে তাকিয়েছিল জাপানি। সঞ্চারী গালের ভেতরটা জ্বালা করছিল, এত জোরে তার গাল টিপে ধরেছিল জাপানিদি যে দাঁতের ঘষা লেগে তার গালের ভেতরটা যেন ক্ষতবিক্ষত হয়ে গিয়েছিল। ছোট থেকে জাপানিদিকে বলতো যে সে সায়েন্স নিয়ে পড়বে, অথচ ক্লাস 10 বোর্ডের এক্সামের পরেই মত বদলে ফেললো জাপানিদি। জাপানিদি আর্টস নিয়ে ভর্তি হলো। জাপানিদি বলল সে ইংলিশ অনার্স নিয়ে পড়বে। জাপানিদি ইংলিশে অনার্স নিয়ে শ্রীরামপুর কলেজে ভর্তি হলো। আর মা চলে যাবার পর সঞ্চারী সারাদিন বাড়ির কাজে ব্যস্ত হয়ে পড়ল। জেঠু অবশ্য বাসন মাজার জন্য তখন গীতাদিকে রেখেছিল। কাপড় চোপড় সব গীতাদি কেচে দিত, কিন্তু কাচার পর সেগুলো ছাদে মেলতে যেত সঞ্চারী। সঞ্চারীর এই কাজের পেছনে অন্য একটা উদ্দেশ্য ছিল। এই সময় ওদের বাড়ির পাশ দিয়েই সন্দীপ স্টেশনের দিকে যেত। ছাদে উঠে চাতক পাখির মতো সন্দীপের গতিপথের দিকে তাকিয়ে থাকার পর আচম্বিতে দৃষ্টি বিনিময় করে মনের মধ্যে চপল হাসির প্রতিধ্বনি শুনতে পেত সঞ্চারী। পিউ দিদি ইতিহাসে অনার্স নিয়ে ভর্তি হয়েছিল, তাই জাপানিদি এখন একাই পড়ে সন্দীপের কাছে। সন্দীপ নিজেই এ বাড়িতে এসে তাকে পড়িয়ে যায়। জলখাবার দিতে গিয়ে ঘরে ঢোকে না সঞ্চারী, পর্দার আড়াল থেকে দিদি বলে ডাকে। একদিন জলখাবারের থালা হাতে নিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকেও কোনো সাড়া না পেয়ে সঞ্চারী দুম করে ঘরের ভেতর ঢুকে পড়ল। ঘরে ঢুকে সঞ্চারী দেখল জাপানি সন্দীপের মুখের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। সন্দীপ দরজার দিকে পেছন ফিরে তাকায়, তার মুখের ভাব সঞ্চারী দেখতে পেল না, শুধু দেখল দুজন দুজনের আঙুল দিয়ে পরস্পরের হাত জড়িয়ে আছে। নিঃশব্দে বেরিয়ে এলো সঞ্চারী। সঞ্চারী বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে উঠেছিল। বড়মা প্লেট ভর্তি খাবার নিয়ে তাকে বেরিয়ে আসতে দেখে জিজ্ঞেস করেছিল, কি হলো, খাবারটা নিয়ে চলে এলি যে? মুখটা ওরকম ফ্যাকাশে দেখাচ্ছে কেন তোর? জাপানি আবার কিছু বলেছে? বলেই ঝট করে চোখের নিমেষে সঞ্চারী হাত থেকে প্লেট নিয়ে বড়মা মেয়ের পড়ার ঘরের দিকে পা বাড়িয়েছিল। সঞ্চারী বাধা দেবার চেষ্টা করেও কি বলবে বুঝতে না পেরে চুপ করে দাঁড়িয়ে রইল। একটু পরেই বড়মার কঠিন স্বর কানে এলো সঞ্চারীর। বলি, কি হচ্ছে এসব? পড়ার নাম করে এসব বেয়াদবি বাপু আমি মোটেই সহ্য করব না। সন্দীপের অস্ফুট স্বর শুনতে পেল সঞ্চারী। বিশ্বাস করুন কাকিমা, আমি কিছু করিনি। জাপানি নিজেই হঠাৎ এমন করে আমার হাত ধরল, আমি ছাড়াবার চেষ্টা করেছিলাম কিন্তু পারিনি। বড়মা বললেন, কিন্তু বাছা, তুমিও তো আর কচি খোকা নাও। আমি শানুর বাবাকে বলবো তোমার বাবাকে সব জানাতে। সঞ্চারী ডাইনিং টেবিলের সামনে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে দেখল মুখে লাজুক হাসি মেখে এক দৌড়ে পালিয়ে গেল জাপানিদি। জাপানিদের আসতে আর 2 দিন বাকি। সঞ্চারী তার পরিষ্কার বাড়ি আরও সাফসুতরো করতে মহাব্যস্ত। যতবার সাজাচ্ছে আবার এলোমেলো করে দিচ্ছে গাবলু। শানুদাও ঠিক এরকমই করত। সুব্রতবাবু শিলিগুড়ি থেকে তার এক দূর সম্পর্কের আত্মীয়কে নিয়ে যখন সঞ্চারীকে দেখতে আসার কথা বলেছিল, তখন জিনিসপত্র স্বস্থানে রাখা নিয়ে বড়মার সাথে শানুদার ঠিক এরকমই খিটিমিটি লেগে যাচ্ছিল। বড়মার নির্দেশ মতো জাপানিদের সাথে বিয়ের প্রস্তাব নিয়ে জেঠু গিয়েছিল সুব্রতবাবুর বাড়ি। জেঠুর কাছে সব শুনে সুব্রতবাবু বলেছিলেন, দেখুন সুবলবাবু, সন্ধি বাড়ি এসে আমাকে সবটাই বলেছে। আসলে একটু ভুল বোঝাবুঝি হয়ে গেছে। ভালো লাগার বিষয়টা আসলে একতরফা। আমি এই ভয়টা অনেকদিন আগেই পেয়েছিলাম, সেই কারণেই পড়ানোর ব্যাপারে বাধা দিয়েছিলাম। যাই হোক, কথা যখন একটা উঠেছে তখন তো বিষয়টা বিবেচনা করে দেখতেই হবে। সুব্রতবাবুর কথা শুনে সুবলবাবু অমায়িক ভঙ্গিতে হাসলেন। হ্যাঁ মাস্টার মশাই, সেই জন্যই তো এসেছি। আপনি সুবিবেচক মানুষ, আপনি যা বলবেন তাই হবে মাস্টার মশাই। আপনার ওপরে সিদ্ধান্ত নেওয়ার ভার চাপিয়ে দিলাম। আমার ওপর যদি আপনার পূর্ণ আস্থা থাকে তাহলে বলি সুবলবাবু, জাপানের বিয়েটা এখন স্থগিত থাক। কথাটা শুনেই সুবলবাবুর মুখ শুকিয়ে গেল। সেটা লক্ষ্য করেই তার মুখের দিকে তাকিয়ে সুব্রতবাবু বললেন, জাপানির এখন বিয়ে ফাইনাল ইয়ার। এখন বিয়ে টিয়ে দিলে পড়ায় মনোযোগ বসাতে পারবে না। সন্দীপের সাথে বিয়ে হলে সে এখন হয়তো খুশি হবে, কিন্তু কিছুদিন পর তার লেখাপড়ায় ব্যাঘাত ঘটিয়েছি বলে সে আমাকে আর আপনাকে দোষারোপ করবে। জাপানি লেখাপড়ায় ভালো, বিয়ে পাশ করার পর মাস্টার্স করবে, আগে কেরিয়ার, তারপর তো বিয়ে, সংসার, ছেলেপুলে, এসবের জন্য তো সারা জীবন পড়েই আছে। আর তাছাড়া আমার আর একটা ইচ্ছে আছে, সেটা হলো পিউয়ের বিয়ে দিয়ে তারপর আমি ছেলের বিয়ে দেব। আমার এক ছাত্র মুম্বাইতে চাকরি করে, তার সঙ্গে পিউয়ের বিয়ে ঠিক হয়েই আছে। এই পরীক্ষাটা মিটে গেলেই আমি ওর বিয়ের ব্যবস্থা করব।
এবার আমি একটা কথা বলি, মন দিয়ে শুনুন। হ্যাঁ হ্যাঁ, বলুন মাস্টারমশাই। আপনার ভাইয়ের মেয়ে সঞ্চারী, ওর কথা কি কিছু ভেবেছেন? সম্বন্ধ আসছে, কিন্তু ওর গায়ের রং তেমন উজ্জ্বল নয়, প্রাতিষ্ঠানিক ডিগ্রিও তেমন নেই, ওই মাধ্যমিক পর্যন্ত। কিন্তু বিশ্বাস করুন দাদা, দুপুরের দিকে চেম্বার বন্ধ করার পর স্নান খাওয়া সেরে আমি নিজে ওকে পড়াতাম। ও কিন্তু মূর্খ নয়, বাংলা ইংরেজি দুটো ভাষায় খবরের কাগজে এসে গড়গড় করে পড়তে পারে। কিন্তু লোকে তো সেসব বোঝে না, সবাই বিয়ে পাশ মেয়ে চায়, নগদ টাকা করি, খাট আলমারি ড্রেসিং টেবিল ফ্রিজ, এত কিছু আমি দেবই বা কোত্থেকে? তাছাড়া যার তার হাতে তো ওকে তুলে দিতে পারি না। তা বলছি দাদা, আপনার কি চেনাশোনা তেমন কেউ আছে যার তেমন কোনো দাবি দাওয়া নেই? সেই কথাই তো বলছি ভাই, আমার একটা চেনাশোনা ছেলে আছে, তার পৈতৃক বাড়ি শিলিগুড়িতে। ছেলেটি এই কলকাতার অফিস পাড়ায় একটি বেসরকারি অফিসে চাকরি করে, সোদপুরে বাড়ি ভাড়া করে থাকে। ওখানে একটা ফ্ল্যাট কিনবে বলে সে মান্থলি পেমেন্ট করছে। 1 বছরের মধ্যে ফ্ল্যাট রেডি হয়ে যাবে। লেখাপড়া অথবা মেয়ের গায়ের রং নিয়ে ওদের তেমন কোনো মাথা ব্যথা নেই। ওদের দাবি হলো মেয়েকে ঘর সংসারের কাজে দক্ষ হতে হবে। ওইদিকে তো সঞ্চারী খুবই পটু, তাই এই ছেলেটির সাথে সঞ্চারী বিয়ের কথাবার্তা আপনি এগোতে পারেন। কারণ আমার মনে হয় জাপানের আগে সঞ্চারীর বিয়ের ব্যবস্থা করা উচিত। আপনিও তাহলে ঝাড়া হাত পা হতে পারবেন। ছেলেটির বাবা নেই, তবে দাদা বৌদি আর মা শনিবার কলকাতায় আসছে। বলেন তো, সামনের রবিবার ওদের সঙ্গে নিয়ে সঞ্চারীকে দেখতে যাব। মেয়েটা মুখ শুকনো করে ঘোরে, আমাদের দেখে খুব খারাপ লাগে, জানেন তো সুবলবাবু। সুবলবাবু বললেন, বাহ, এ তো অতি উত্তম প্রস্তাব। সুব্রতবাবু বললেন, আরও একটা প্রস্তাব আছে, 1 গাদা সিঙ্গারা মিষ্টির আয়োজন কিন্তু করবেন না। সুব্রতবাবুর বলার ভঙ্গি দেখে সুবলবাবু হো হো করে হেসে উঠলেন। গোধূলিবেলায় হলুদ রঙের শাড়ি পরে পাত্রপক্ষের সামনে বসল সঞ্চারী। পাত্র ঘাড় নেড়ে সম্মতি জানাতেই সঞ্চারী উঠে ভেতরে চলে গেল। পাত্রের মা বলল, আমাদের তেমন কোনো দাবি নেই, কিন্তু তার কথা সম্পূর্ণ হবার আগেই পিউ এসে উকি দিল। বাবা, মায়ের প্রেশারটা মনে হয় আবার বেড়েছে, তুমি একবার আসবে? সুব্রতবাবু জানেন সন্দীপের মায়ের জাপানিকে ছেলের বউ হিসেবে মোটেই পছন্দ নয়। এই নিয়ে তিনি খুব মানসিক অশান্তিতে আছেন। তারই ফলস্বরূপ তার নানা রকম শারীরিক জটিলতার সৃষ্টি হচ্ছে। চিন্তিত মুখে উঠে চলে গেলেন সুব্রতবাবু। সুব্রতবাবু প্রস্থান করতেই ছেলের মা আর বৌদি যেন হাঁপ ছেড়ে বাঁচলেন। একগাল হেসে ছেলের মা বলল, মেয়েকে একটা আলমারি দিচ্ছেন তো দাদা? বৌদি বলল, যে কটা নমস্কারই দেবেন সব কটা কিন্তু ভালো হওয়া চাই। ছেলের মা বলল, কটা নমস্কারই দিতে হবে বলে দাও ও মা। ওই তো মা, আমার বাপের বাড়িতে মা বোন বৌদি আর আপনার বাপের বাড়ির সবাইকে ধরে অন্তত 20টা শাড়ি তো দিতেই হবে। ছেলের মা বলল, দেখবেন দাদা, এমন জিনিস দেবেন না যাতে আমাদের মুখ পুড়ে যায়। আত্মীয় পরিজনদের কাছে আমার তো একটা মান সম্মান আছে। ছেলের বৌদি বলল, বিয়ে রাতে কিন্তু মাটন করতে হবে, আর দেখবেন যাতে বরযাত্রীরা সব ঠিক মতো পায়। 80 জন মতো আসবে, সন্ধেবেলা স্ন্যাক্স হিসেবে চিকেন পকোড়া ফিশ ফ্রাই করবেন। ছেলের মা বলল, নগদ টাকা করি, ফ্রিজ টিভি কিছুই তো চাইছি না। দেখবেন দাদা, মেয়েকে সোনা দানা দিয়ে একটু সাজিয়ে গুছিয়ে দেবেন। খোলসা করে নিশ্চয়ই বুঝিয়ে বলতে হবে না যে কি কি গয়না দেবেন। আপনাদেরই তো মেয়ে, গয়না হলো তার স্ত্রী ধন, আমরা তো আর সেসব ব্যবহার করতে যাচ্ছি না। সুবলবাবু কথা হারিয়ে ফেলেছেন, শুধু স্প্রিংয়ের মতো ঘাড়টা এদিক ওদিক করছেন। একবার ছেলের মায়ের মুখের দিকে তো পরক্ষণেই ছেলের বৌদির দিকে দৃষ্টি ফেরাচ্ছেন। এতক্ষণ পরে ছেলে মুখ খুলল, আমার বন্ধুরা তাদের শ্বশুরের কাছ থেকে বাইক থেকে শুরু করে কত কি পেয়েছে। কয়েকজনের শ্বশুর তো যৌতুক হিসেবে ফ্ল্যাট কিনে দিয়েছে। আমার শুধু একটা দামি ঘড়ি চাই। আপনার তো চোখ মুখের যা অবস্থা দেখছি, সেটুকু দিতে পারবেন তো? সুবলবাবুর চোখ ঠেলে বেরিয়ে আসার উপক্রম হচ্ছিল। না, এমন নয় যে সঞ্চারীকে এটুকু দেবার ক্ষমতা তার নেই, কিন্তু সঞ্চারী বিয়েতে এত কিছু খরচ করলে জাপানি তো তাকে ছিঁড়ে খেয়ে নেবে। সঞ্চারীকে সাংঘাতিক ঈর্ষা করে মেয়েটা, সবটাই তার নিজের দোষ বলেই তিনি মনে করেন। সময় মতো মেয়েকে শাসন করলে এই পরিস্থিতি হয়তো হতো না। একদম প্রথমে 3 জনকে একই স্কুলে ভর্তি করা তারই তো উচিত ছিল, সেটা তিনি করলেন না। স্ত্রীর প্ররোচনায় তাকে সরকারি স্কুলে ভর্তি করলেন। তখন থেকে জাপানের মানসিকতা বদলে যেতে শুরু করেছিল। শ্রেয়া চলে যাবার পর সঞ্চারীকে লেখাপড়া পর্যন্ত ছাড়িয়ে দিতে বাধ্য করেছিল জাপানি। আসলে ভয় পেয়েছিল জাপানির মা। সঞ্চারী যে তার নিজের ছেলেমেয়ের তুলনায় লেখাপড়ায় অনেকটা
অনেকটাই ভালো, এটা তিনি ভালোই বুঝতেন। এখন অবশ্য তিনি তার পূর্বের সমস্ত কৃতকর্মের জন্য মনস্তাপ করেন। জাপানের ঈর্ষা দেখে তিনি আতঙ্কিত হন, কিন্তু পরিস্থিতি এখন হাতের বাইরে চলে গেছে। সঞ্চারীর বিয়েতে এত টাকা খরচ হবে শুনলে জাপানি হয়তো জিনিসপত্র ভাঙচুর শুরু করে দেবে। এদিকে পাত্রটিকে হাতছাড়া করতেও তার মোটেই ইচ্ছে করছে না। ছেলের মা বলল, দেখুন দাদা, কথাবার্তা আর এগোতে চান কি না? আপনার অসুবিধে থাকলে এখনই আমাদেরকে বলে দিন। এ নিয়ে মাস্টার দাদাকে যেন বিরক্ত করবেন না, কারণ তাতে আমাদের সম্পর্ক নষ্ট হবে, এছাড়া আর লাভ কিছু হবে না। সুবলবাবুর শুকনো জীব ক্রমেই আড়ষ্ট হয়ে আসছিল, তবু মুখের সহজাত বলিরেখায় একটা কৃত্রিম হাসি ফুটিয়ে বললেন, আপনারা পঞ্জিকা দেখে দিন ঠিক করুন দিদি, শুভ কাজে আর আমি দেরি করতে চাই না। রাতে তুমুল ভালোবাসাবাসির পর সন্দীপের কাঁধের ওপর মাথা রাখল সঞ্চারী। একটা হাত দিয়ে সঞ্চারীকে বেষ্টন করে রেখেছে সন্দীপ। গাঢ় স্বরে সন্দীপ বলল, তোমার কোনো সিদ্ধান্তে কখনো অমত করিনি আমরা, আজও করব না। তুমি যা চাইবে তাই হবে, কোনো চিন্তা নেই তোমার। সঞ্চারী বলল, তাহলে তুমি বাবাকে বলো, কালই আমি বাবাকে নিয়ে বড় মার সাথে দেখা করতে যাব। সঞ্চারীর গালে আলতো চুমু দিল সন্দীপ। যা বলার তুমি নিজেই বলো, আমি বললে বাবা হয়তো মুখে কিছু বলবেন না, কিন্তু মনে মনে ঠিকই দুঃখ পাবেন। সঞ্চারী বলল, আচ্ছা, তবে আমার আরেকটা আবদার আছে, আমার আগেই বলা উচিত ছিল, খুব ভুল হয়ে গেছে গো। সন্দীপ ভুরু কুঁচকে বলল, কি হয়েছে? জাপানিদের জন্য জিন্স টি শার্ট আর ওর মেয়ের জন্য জামা খেলনা কিছুই তো কিনে আনা হয়নি, কালই নিয়ে এসো প্লিজ। সন্দীপ আতঙ্কিত হয়ে বলল, ওরে বাবা, ওদের জিনিস আমি কিনতে পারবো না, তুমি বরং একদিন একটা ট্যাক্সি করে ওদের নিয়ে কলকাতার কোনো নামি শপিং চলে যেও, সেখানে গিয়ে ওদের পছন্দ মতো কিছু কিনে দিও। আমি কিনলে জাপানি বলে বসলো ওর জন্য আমি সব চিপ জিনিস কিনেছি, ও মেয়েকে বিশ্বাস নেই, এই বয়সে আর অপমান সহ্য করতে পারবো না। সঞ্চারী মনে পড়ছিল বিয়ের রাতে জেঠুর সে আকুল আরতি। বিশ্বাস করো বাবা, এটা নামকরা ব্র্যান্ডের দামি ঘড়ি, আমি নিজে হাতে করে কিনেছি, 12,000 টাকা দাম নিয়েছে। বরের বৌদি বলল, মাত্র? বরের উত্তেজিত কণ্ঠস্বর শুনতে পেল সঞ্চারী। ওটাও মিথ্যে বলছে বৌদি, এটা পুরনো ঘড়ি, দেখছো না একদিকে একটু ঘষা মতো আছে, আরও অনেক গোলমাল আছে। সঞ্চারী বুঝতে পারছিল কথাগুলো খুব একটা মিথ্যে নয়। জেঠু ঘড়িটা কিনে আনার পর ওটা নিয়ে জাপানি দিকে নাড়াচাড়া করতে দেখেছে সঞ্চারী। বরের বৌদি বলল, সে তো বুঝতেই পারছি, একটু আগেই তো মেয়েকে গিয়ে দেখে এলাম, মেয়ের 2 হাতে 3 গাছা করে 6 গাছা ব্রোঞ্জের চুড়ি আর গলায় একটা সরু পিটপিটে হার, এইভাবে কেউ মেয়েকে বিয়ের পিঁড়িতে বসায়? মা তো বারবার বলে দিয়েছিলেন মেয়েকে ভালো করে সাজিয়ে গুছিয়ে দেবেন, বলেননি মা? সুবলবাবু মেয়ের জেঠু, মাথা নিচু তো তাকে করতেই হবে। মাথা নিচু করে হাত জোর করে সুবলবাবু বললেন, 1.5 ভরির একটা হার আমি কিনেছিলাম, কিন্তু বিশ্বাস করুন কোথায় যে রেখেছি কিছুতেই সেটা খুঁজে পাচ্ছি না। ওটাও যে জাপানিদি লুকিয়ে রেখেছে সবাই তা জানে, কিন্তু সব জেনেও কেউ ওটা ওর কাছ থেকে বের করে আনতে পারেনি। বরের বৌদির একটা অশ্লীল হাসি শুনতে পেল সঞ্চারী। ওটা বরং আপনিই রেখে দিন, 1.5 ভরির একটা হার কিনে সেটা আবার গর্ব ভরে ঘোষণা করছেন। বর বলল, সব মিথ্যে বলছে, ভাবছে একবার ওই কেলে মেয়েকে আমার ঘাড়ে গছিয়ে দিতে পারলেই তো মিটে গেল। কতবার করে বলা হয়েছিল একটা ভালো আলমারি বিয়ের আগেই পাঠিয়ে দিতে, জিজ্ঞাসা করে দেখো তো গোদরেজ আলমারি কিনেছে কিনা, নাকি সেটাও বলবেন খুঁজে পাচ্ছেন না, মিথ্যেবাদী বুড়ো। হতভম্ব হয়ে নীরব দর্শকের মতো সবটাই দেখছিলেন সুব্রতবাবু। এইবার তিনি ধৈর্য হারালেন। এই তাপস, শোন, তুই চলে যা এখান থেকে, তোর আর বিয়ে করে কাজ নেই। ইরা দেবী বললেন, একদম ঠিক কথা বলেছ। জাপানের হঠাৎ কীরকম ভয় করল। ইরা দেবীকে উদ্দেশ্য করে বলল, আমি হারটা খুঁজে দেখছি কাকিমা, নিশ্চয়ই ঘরে কোথাও আছে। সুব্রতবাবু দৃঢ় স্বরে বলেছিলেন, তাপস, কি বললাম শুনতে পেলি না? তোরা চলে যা এখান থেকে, সম্বন্ধ আমি করেছিলাম, আমি ভেঙে দিচ্ছি। কেঁদে ফেলেছেন সুবলবাবু। রাগের মাথায় দুম করে কোনো সিদ্ধান্ত নেবেন না মাস্টার মশাই, আমার মেয়েটা লগ্নভ্রষ্টা হবে। বলে নিজের মেয়েকে উদ্দেশ্য করে বললেন, এনে দে মা হারখানা। স্ত্রীকে বললেন, ওগো তোমার হাতের বাউটি জোড়া খুলে দাও। বরকে বললেন, গোদরেজ আলমারি কালকেই পাঠিয়ে দেব বাবা। সুব্রতবাবু বললেন, কিচ্ছু লাগবে না, আপনি বর্তমানে সঞ্চারী মাকে যেভাবে সাজিয়ে দিয়েছেন আমি ওকে সেভাবেই ঘরে তুলব। জাপানির মনে হলো তার পায়ের তলায় মাটি নেই, কানে সে বধির হয়ে গেছে, তার চোখের সামনে সবকিছু অন্ধকার। জাপানির সমস্ত অনুভূতি যেন অবশ হয়ে আসছিল। সন্দীপের মনে হলো বাবার নিশ্চয়ই মতিভ্রম হয়েছে। কি বলছেন বাবা? বাবার কাছে এসে সন্দীপ বলল, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে?
ইরা দেবী বললেন, মাস্টার মশাই এতক্ষণে একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। সন্দীপ অস্ফুট স্বরে বলল, মা তুমিও? সুব্রত বাবু বললেন, তোমার মা তো কথাটা আমাকে আগেই বলেছিলেন। দেখো সন্দীপ, তুমি সঞ্চারীকে যা ভাবছো সে তো মোটেই নয়। এটা তো মানবে যে ডিগ্রিটাই শেষ কথা নয়। বাংলা সংবাদপত্র, এমনকি টেলিগ্রাফ কাগজও সে গড়গড় করে পড়তে পারে। সুবল বাবু নিজে আমায় বলেছেন। জাপানি তার ডুবন্ত তরি বাঁচানোর শেষ চেষ্টা করলো। বাবা মিথ্যে কথা বলছে। টেলিগ্রাফ কাগজ সঞ্চারী সোজা করে ধরতেই পারবে না, পড়া তো দূরের কথা। সন্দীপের হঠাৎ খুব ঘৃণা হলো। নিজের বাবাকে তুমি মিথ্যেবাদী বললে জাপানি? বাবা আদেশ করলে আমি সঞ্চারীকে বিয়ে করতে পারি, কিন্তু তোমাকে করব না। সন্দীপ কথা বলার পরেই দুম করে অজ্ঞান হয়ে পড়ে গেলেন বড়মা। শানু, ইরা দেবী এবং আরও কয়েকজন মিলে ধরাধরি করে বড়মাকে ভেতরে নিয়ে গেলেন। সুবল বাবুও সেদিকেই যাচ্ছিলেন। পাড়ার এলোপ্যাথিক ডাক্তার সুবীর দাস মশাই এবং সুব্রত বাবু সুবল বাবুকে বাধা দিলেন। ডক্টর সুবীর দাস বললেন, আপনি এখানে থাকুন, আমি দেখছি। সুব্রত বাবু ছেলেকে বললেন, তাহলে শুভদৃষ্টির জন্য প্রস্তুত হও। সুবল বাবুকে বললেন, কন্যাদান করার জন্য আপনি প্রস্তুত তো? জাপানি কাঁদতে কাঁদতে বাবার পায়ের কাছে বসে পড়ল। আমার এত বড় সর্বনাশ তুমি নিজের হাতে করো না বাবা, আমি মরে যাব। আমাকে তুমি এভাবে হারিয়ে দিও না। ও, বিয়েটাও তোর কাছে হার জিতের খেলা? তুই তার মানে সন্দীপকে ভালো টালো কিছু বাসিস না? তাহলে বলি শোন, সন্দীপের চেয়ে আরও ভালো পাত্র আমি এনে দেব তোকে। আর সেটা যদি নাও পারি, তাতে অন্তত আমার কোনো দুঃখ থাকবে না। সারা জীবন যে মেয়েটাকে প্রতি ক্ষেত্রে নিজে হাতে হারিয়ে দিয়েছি, বঞ্চিত করেছি, আজ নিজের হাতে তাকে জিতিয়ে দিয়ে প্রায়শ্চিত্ত করতে চাই আমি। প্রায়শ্চিত্ত? হ্যাঁ, প্রায়শ্চিত্ত তো সঞ্চারীকেও করতে হবে। জেঠুকে দেওয়া তার শেষ প্রতিশ্রুতি, সঞ্চারীর মুখ নিশ্চিত যে শেষ বাক্যটি শুনে জেঠু নিশ্চিন্তে ইহলোক ত্যাগ করেছিলেন, সেই দায়িত্ব পালন যে করতেই হবে তাকে। বুকে পাথর বেঁধে জেঠু সেদিন তাকে সম্প্রদান করেছিলেন। সঞ্চারী কি জানে না সে কথা? সঞ্চারী এটাও জানে জেঠু তাকে পরিশ্রান্ত শরীরে ক্লান্ত দ্বীপ্রহরে লুকিয়ে যা যা পড়িয়েছেন। অনেক কলেজ পাশ করা মেয়েরাও হয়তো ততটা জানে না। সে ঋণ তাকে শোধ করতেই হবে। কালকে সে শ্বশুরকে নিয়ে যাবে বৃদ্ধাশ্রমে বড়মার সঙ্গে দেখা করতে। সুব্রত বাবু সামনে উপবিষ্ট বৃদ্ধাশ্রমের ভারপ্রাপ্ত মহিলাকে বললেন, শ্রীমতী রূপা চ্যাটার্জিকে আমরা বাড়ি নিয়ে যেতে চাই ম্যাডাম। ম্যাডাম তার কপালের সামনে চুলগুলো সামলাতে সামলাতে বললেন, দেখুন, এটা আমাদের নীতি বিরুদ্ধ হবে। মিস্টার সায়ন্তন চ্যাটার্জি ওনাকে এখানে রেখে গেছেন। আপনার বৌমার সাথে তাকে আমরা এভাবে যেতে দিতে পারি না। সঞ্চারী বলল, সানুদা তো মেল করেছেন, তাহলে অসুবিধাটা কোথায়? সুব্রত বাবু বললেন, আসলে ওনার মেয়ে কাল আসছে এখানে, তাই আমরা তাকে সারপ্রাইজ দিতে চাইছিলাম। ম্যাডাম শ্রীলা সেন বললেন, ঠিক আছে, তাহলে কালকে ওনার মেয়েকে নিয়ে আসুন। রূপা দেবীকে আমরা রিলিজ করে দেব। সঞ্চারী ভাবল, কথা বাড়িয়ে লাভ নেই, এয়ারপোর্ট থেকে জাপানি দিকে নিয়েই সে এখানে আসবে। কিন্তু বড়মাকে আনতে চাইলে জাপানি দিকে মানবে? ফুল সোজা রাতে সন্দীপ সঞ্চারীর অনামিকায় আংটি পরিয়ে দিয়ে বলেছিল, বিয়ে করলেও স্ত্রী হিসেবে তোমাকে মেনে নেওয়া আমার পক্ষে অসম্ভব। আগে তোমাকে আমার উপযুক্ত হতে হবে। সঞ্চারী তার সমস্ত লজ্জা আর দ্বিধা সরিয়ে বলেছিল, আমাকে আপনি আবার স্কুলে ভর্তি করে দেবেন? তার দরকার নেই, বাড়িতে পড়লেও চলবে। সঞ্চারী মুখ নিচু করে বলল, জেঠু আমাকে পড়াতেন, আমি শুনেছি। বলেই দুহাত দিয়ে সঞ্চারীর মুখ তুলে ধরেছিল সন্দীপ। সঞ্চারী ভাবল, এটাই বুঝি তার স্বামীর প্রথম চুম্বনের পূর্ব মুহূর্ত। সে ভয়ে লজ্জায় আনন্দে শিহরিত হয়ে উঠল। চোখের পাতা বন্ধ করল সঞ্চারী। সামনে তার মুখের এত কাছে সন্দীপের মুখ। ছাদে দাঁড়িয়ে লুকিয়ে তাকে দেখার সময় কোনো দিন সত্যি এমনটা হবে কল্পনাও করেনি সঞ্চারী। সন্দীপ বলল, আগে আমার 3টি প্রশ্নের জবাব দিন। সঞ্চারী চোখে জল এসেছিল। আদর নয়, সন্দীপ তাকে প্রশ্ন করতে চায়। সঞ্চারী বলল, বলুন। ইংরেজি সাহিত্যের একজন খ্যাতনামা সাহিত্যিকের নাম বলো। নামের বানান বলতে হবে। সঞ্চারী বানান করে বলল, উইলিয়াম, WILLIAM, শেক্সপিয়ার, SHAKESPEARE। সন্দীপ উচ্ছ্বসিত হয়ে উঠেছিল। সঞ্চারী বলল, আপনার দ্বিতীয় প্রশ্ন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লেখা একটি প্রবন্ধ গ্রন্থের নাম বলো তো দেখি। উপন্যাস নয় কিন্তু। কমলাকান্তের দপ্তর। বাহ বাহ, যার পরনায় খুশি হয়েছে সন্দীপ। তৃতীয় প্রশ্নটি সোজা হলেও ফেলনা নয়। ধরো ওষুধের দাম 150 টাকা, এর থেকে 20% ডিসকাউন্ট পেলে তোমাকে কত দাম দিতে হবে? সঞ্চারী ঝট করে বলেছিল, 120 টাকা। এয়ারপোর্ট থেকে বেরিয়ে ট্যাক্সিতে উঠে জাপানিদি বলল, বাড়ি বিক্রির টাকায় তো আমার 50% শেয়ার ছিল। দাদা আমাকে ঠকিয়েছে, বুঝেছিস? দাদার সাথে সেই হিসেবটাই বোঝাপড়া করতে আমি এখানে এসেছি। সঞ্চারী বলল, সেসব হবেক্ষণ, আগে আমরা কোথায় যাই দেখো।
হ্যাঁ তাই তো রে, খেয়ালই করিনি। তোর বাড়িতে যাচ্ছিস না? কোথায় নিয়ে যাচ্ছিস আমাকে? বৃদ্ধাশ্রমের সামনে এসে ট্যাক্সিটা থামলো। সঞ্চারী বলল, চলো বড়মার সঙ্গে আগে দেখা করে আসি। মা? হ্যাঁ তাই তো। মায়ের কথা জাপানের মনেই আসেনি। এই মেয়েটা যেন পদে পদে হারিয়ে দেয় তাকে। সঞ্চারের দিকে আর চোখে তাকালো জাপানি। আমি বলতে যাচ্ছিলাম রে তোকে, দেখ দেখি তুই বলে দিলি। উত্তর না দিয়ে ম্যাডাম শ্রীলা সেনের কাছে জাপানের দিকে নিয়ে এলো সঞ্চারী। ইনি রূপা দেবীর মেয়ে সঙ্গীতা মুখার্জি। ম্যাডাম শ্রীলা সেন বললেন, বসুন। আপনি গতকাল আমায় বলে গিয়েছিলেন, আমি কাগজপত্র সব রেডি করেই রেখেছি। সই সাবুত হয়ে গেলেই রূপা দেবীকে নিয়ে যেতে পারবেন। জাপানিদি বলল, মাকে 4টে দিন আমাদের সাথে রাখবি? খুব ভালো ভেবেছিস রে, মায়ের জন্য খুব মন কেমন করে। ম্যাডাম সেন বললেন, আপনি ভুল করছেন সঙ্গীতা ম্যাডাম। আপনার বোন তাকে চিরদিনের মতো এখান থেকে নিয়ে যেতে চান। ওনার শ্বশুর সুব্রতবাবু আমাকে সেরকমটাই বলেছেন। অনেক দিন পর আবার যেন জাপানির হাত দুটো অবশ হয়ে আসছে। হাত বাড়িয়ে জাপানির মেয়েকে কোলে নিল সঞ্চারী। নাকের ওপরেও বিন্দু বিন্দু ঘাম জমেছে জাপানির। রুমাল দিয়ে ঘষে নাক মুছল জাপানি। চিরদিনের মতো এই অশক্ত বৃদ্ধার বোঝা স্বেচ্ছায় নিতে চায় সঞ্চারী। সন্দীপ তার বাবা মা মত দিয়েছে নিশ্চয়ই। একটি মেয়ে হাত ধরে নিয়ে আসছে বড়মাকে। বড়মার মুখ যেন সকালে বিছানার বাসি চাদরের মতো কুঁচকে গেছে। মেয়েটি বলছে, চলুন মাসিমা, আপনার তো আজ সুখের দিন। ছেলের না হলেও আপনার মেয়েদের তো বোধোদয় হয়েছে। দরজায় বেল দিতে হলো না। স্কুল থেকে ফিরে খোলা দরজার সামনে দাঁড়িয়ে গাবলু অধীর আগ্রহে অপেক্ষা করছিল। মা, মাসি, বনু, দিম্মা কাকে দেখে যে তার সবচেয়ে বেশি আনন্দ হচ্ছে সে যেন নিজেই সেটা বুঝতে পারছে না। বড়মার কুঁচকে যাওয়া মুখের চামড়ায় সুখের হাসি। আজ প্রথম যেন সঞ্চারী আর জাপানি দুজনের মধ্যে তিনি কোনো পার্থক্য করতে পারলেন না। তাই প্রথম জড়িয়ে ধরলেন গাবলুকেই। মানুষকে আপন করে নেওয়ার মধ্যে যে এত অপার্থিব সুখ, মুক্তির আনন্দ, এটা এত দেরিতে বুঝলেন তিনি। জাপানি